হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি সকাল পাড়ার গল্পে আপনাদের স্বাগত। গল্পটি অসাধারণ পাওয়ারফুল এবং মাফিয়া সিরিজের। আমাদের একটি গল্প চুরি হয়ে গিয়েছিল, অর্থাৎ আমাদের গল্প একজনকে পড়তে দেয় সেই গল্পটি একজনের কাছে বিক্রি করে দিয়েছিল। তার জন্য আপনারা আমাদের বলেছিলেন আমরা কপি গল্প আপলোড করি। আসলে গল্পটি আমাদের নিজস্ব ছিল। আমাদের এই গল্প অথবা আমাদের চ্যানেলের যে কোনো গল্প যদি অন্য কোনো চ্যানেলে পাওয়া যায় তাহলে আমরা কপিরাইট অনুযায়ী ব্যবস্থা নেব, কারণ আমাদের সব গল্প কপিরাইটের আওতাধীন। তাই প্লিজ আমাদের গল্প আমাদের পারমিশন ছাড়া কেউ কোনো চ্যানেলে আপলোড করবেন না। ধন্যবাদ। নিজের রাস্তা দিয়ে বাতাসের গতিতে চলছে একটা মার্সিডিজ কার। সেই কারের পিছনে ছুটছে আরও দুইটা মাইক্রো দুইটা সেই মার্সিডিজের পিছু নিচ্ছে। মাইক্রোগুলো থেকে অনবরত গুলি ছড়ছে গুন্ডারা, কিন্তু কোনো গুলি সেই কারে লাগছে না। দেখতে দেখতে যমুনা সেতুর উপরে পৌঁছে গেল গাড়িগুলো। হঠাৎ করে একটা গুলি গিয়ে লাগে সামনে থাকা মার্সিডিসের চাকার ওপর। মার্সিডিসটা তার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পানিতে। সেই গাড়ি আর গাড়ির ভিতরে থাকা লোকটা হারিয়ে গেল পানির গভীরে। সেই মাইক্রো থেকে কয়েকজন মাস্ক পরিহিত অজ্ঞাত লোক নামলো। তাদের মধ্যে বস টাইপের একজন নেমে বলল, এবার মনস্টারের খেল খতম হলো। তোর পাঁচলেন যেন কী ছিল? হ্যাঁ, মনে পড়ছে। যে গ্যাং নিয়ে চলে তাকে বলে গ্যাংস্টার, আর যে একাই একটা গ্যাংকে ধ্বংস করার ক্ষমতা রাখে তাকে বলে মনস্টার। আজকে তোকে গ্যাংস্টারের হাতেই মরতে হলো। তারপর পঁচাশি হাসি দিয়ে সবাই চলে গেল সেখান থেকে। আর এদিকে পানির ভিতর বুদবুদ বের হচ্ছে। সাথে সাথে লাফ দিয়ে উঠলাম বিছানা থেকে। সেই একই রকম স্বপ্ন দেখলাম আবার। মানুষ বলে তার অন্ধকার অতীত তার পিছু কখনো ছাড়ে না, ঠিক আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। আমার অন্ধকার অতীত এখনও আমার পিছু ছাড়ছে না। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। ফুল বডি বিল্ডার, শরীরে 3টা গোড়ের চিহ্ন এখন স্পষ্ট আছে। একটা বুকের ডান পাশে, একটা সিক্স প্যাক অ্যাপসের ডান পাশে, আর একটা কাঁধে। 6 মাসে সব পরিবর্তন হয়ে গেল, কিন্তু এই 3টা গোড়ের চিহ্ন এখনও হলো না। মনে মনে কথাগুলো বলে একটা মুচকি হাসি দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে সাইকেলে করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজের গেটে পেরিয়ে ভিতরে যাওয়ার পর সব ছাত্রছাত্রীদের নজর আমার উপর গেল। আমাকে এক নজর দেখে আবার নিজেদের মতো গল্পগুজব করতে লাগলো। আসলে গত 2 মাসে এদের সবার আমাকে নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। বুঝলেন না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। আমার কলেজে আসার পর কিছু স্টুডেন্টদের কথোপকথন শুনলে নিজেই বুঝে নিন। আরে এই হ্যান্ডসামটা কোথা থেকে আসলো রে? আমি তো পুরাই ক্রাশ খেলাম রে দোস্ত। আমার সাথে কথা বলিয়ে দে না প্লিজ। আরে আকাশের কথা ভেবে লাভ নেই। কেন, তুই লাইন মারিস নাকি? আরে আমি যদি লাইন মারতে পারতাম তাহলে আমার থেকে এই কলেজে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতো না। তুই তো আজকে ট্রান্সফার নিয়ে আসলি, তাই তুই জানিস না আমরা সবাই একই ইয়ারের। আকাশ গত 2 মাস আগে অনার্স ফার্স্ট ইয়ারের ট্রান্সফার নিয়ে আসে। তুই বিশ্বাস করবি না কণিকা, প্রথম আমরা ভেবেছিলাম এত হ্যান্ডসাম ছেলে কলেজে আসার পর মেয়েদের সাথে ফ্ল্যাটিং করবে, কিন্তু হলো পুরো উল্টা। এই ছেলে প্রতিদিন কলেজে আসবে তার সাইকেল নিয়ে আর সিম্পল ড্রেসে। তবে এই ড্রেসই যা লাগে না, বিশ্বাস করবি না দোস্ত, আমি কেন কলেজের সব মেয়েরাই ফিদা হয়ে যায় এই ছেলের উপর। কিন্তু দোস্ত, এই ছেলে গত 2 মাসের টিচার বাদে কোনো স্টুডেন্টের সাথে কথা বলছে এমন দৃশ্য আমি দেখি নাই। এমনকি কোনো ছেলেদের সাথে কথা বলে না। আমি একদিন সাহস নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তারপর কি হয়েছে? তারপর আর কি, আমি গিয়ে বললাম ক্যান আই সিট হিয়ার। সে আমার দিকে নজর দিয়ে তার ব্যাগ নিয়ে অন্য বেঞ্চে চলে গেল। আমার এমন রাগ হচ্ছিল যে এই ছেলেটাকে খুঁত করে ফেলি। সবসময় একা একা বেঞ্চে বসবে আর ওর সাথে কেউ বসবে না। এমনটা কেন? আরে এইরকম একঘেয়েমি ছেলের সাথে কে বসবে? তাও ঠিক। এখন এসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। তাও ঠিক। এদের কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কীরকম। তাও নিজের পরিচয় দিয়ে দেই সবাইকে। আমি আকাশ হাসান, সবসময় একা একা থাকি। আপনজন বলতে আমার নিজেকে ছাড়া আর কেউ নেই। আর কি বলবো, এখনই যদি সব জেনে নেন তাহলে তো গল্পের মজাই থাকবে না। চলুন গল্পে ফেরা যাক। আমি ক্লাসে গিয়ে একবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। ক্লাস শুরু হতে আরও কিছুক্ষণ সময় লাগবে, তাই বই বের করে পড়তে লাগলাম।
এমন সময় আমার পাশে একটা ছেলে বসলো। আমার পাশে ছেলেটাকে বসতে দেখে আমি উঠে অন্য বেঞ্চে চলে যাব। এমন সময় ছেলেটি বলল, আমি জানি আমার মতো গরিব ছেলের ছোট লোক ছেলের সাথে কেউ বসতে চাইবে না। সরি ভাই, আপনি বসুন, আমি উঠে যাচ্ছি। আমি ছেলেটার কথা শুনে তার দিকে তাকালাম। ছেলেটা বোধহয় আজকে এসেছে। ছেলেটার চোখ দিয়ে পানি পড়ছে। ছেলেটাকে দেখে আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুলের কথা মনে পড়ল। রাহুল আমার জন্য নিজের জীবনও দিতে পারতো, আর নিজের জীবনও দিয়ে দিলেও আমাকে বাঁচাতে। আমি এবার নিজের বেঞ্চে গিয়ে বসলাম। আমার সাথে বসতে পারো। ছেলেটি আমার কথা শুনে হাসি মুখে আমার পাশে এসে বসলো। এই কলেজে নতুন? নাম কি? রাহুল। আপনার? আমার নাম আকাশ হোসেন। তোমার পরিবারে কে কে আছে? আমার এক ছোট বোন ছাড়া আর কেউ নেই। আর তোমার? তোমার তো ছোট বোন আছে, আমার তো তাও নেই। এই নির্দয় পৃথিবীতে নিজেকে মানিয়ে নিয়েছি। তোমার গল্প কি আমার মতো দুঃখের? তোমার মতো নাকি জানি না, তবে প্রচণ্ড কষ্টের। আচ্ছা, তুমি তোমার বোনকে নিয়ে পরিবারের খরচ কীভাবে টানো? ছোট বোন এবার জিএসসি দিবে, আর আমি ছোট ছোট কাজ করে নিজের পড়াশোনা আর আমার বোনের পড়াশোনার খরচ টানি। তুমি কিভাবে আয় করো? আমার কাছে যা আছে তাই দিয়ে আমার মতো 1000 জনকে সারা জীবন পুষতে পারবো আমি। মনে মনে কথাটা বললাম। চলে যাই কোনো রকম, আমরা আজকে থেকে বন্ধু। বলেই রাহুলের দিকে হাত বাড়িয়ে দিলাম। তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? হ্যাঁ, কেন নয়। আসলে আমার লাইফে আমার দারিদ্রতার জন্য কেউ বন্ধুত্ব করেনি। গরিব বলে কি মানুষ না তুমি? ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড, কিন্তু এখন থেকে তুই করে বলতে হবে। সেম টু ইউ দোস্ত। এতক্ষণ স্যার আর ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়েছিল। স্যার যে ক্লাসে এসেছে তার দিকে আমার নজর ছিল না এতক্ষণ। আমি দ্রুত দাঁড়িয়ে বললাম, স্যার, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে তোমার কিছু বলতে হবে না আকাশ, তুমি গত 2 মাসে কারোর সাথে বন্ধুত্ব করনি। আজকে নিউ স্টুডেন্ট অর্থাৎ রাহুলের সাথে ফ্রেন্ডশিপ করলে এতে আমি খুশি হলাম। জীবনে কখনো একা একা থাকা উচিত নয়, আশেপাশের সবার সাথে মিলেমিশে চলা উচিত। স্যার, আমি কি দোষ করলাম? না মানে স্যার, আমরা কি দোষ করলাম যে আকাশ আমাদের সাথে কথা বলবে না, ফ্রেন্ডশিপ করবে না? আকাশ মিম ঠিকই বলেছে, সবার সাথে বন্ধুত্ব করে নেবে। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। তারপর আমরা সবাই ক্লাসে মনোযোগ দিলাম। কলেজ শেষে যেই আমি ক্লাসরুম থেকে বের হব তখন মিমো সামনে আসলো। মিস্টার আকাশ, শুনলেন তো স্যার কি বলল? সবার সাথে বন্ধুত্ব করতে বলেছে। তাহলে সবার আগে আমাকে দিয়ে শুরু করো। আমি মিমের সাথে কোনো কথা না বলে ক্যাম্পাস দিয়ে হেরে যাচ্ছি। মিম আমার পিছনে পিছনে হাঁটছে। আমি সাইকেল নিয়ে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনই পড়ে যাই। আমার উপর সাইকেল পড়েছে, আর সামনে থাকা লোকটা উল্টো দিকে ঘুরে পড়েছে। চেহারা দেখতে না পেলেও বুঝেছি একটা মেয়ে। মেয়েটা মনে হয় রেগে গেছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটা আমার দিকে না ঘুরেই দাঁড়িয়ে ধমক দিয়ে বলল, হেই স্টুপিড, চোখ কি টয়লেটের কমোডে রেখে এসেছিস নাকি? মেয়েটা আমার চেহারা দেখা মাত্রই থেমে গেল। আমি মেয়েটাকে দেখে অনেক অবাক হলাম। এ তো ছাবিয়া। আমি কিছু বোঝাই ওঠার আগেই ছাবি আমাকে জড়িয়ে ধরলো। ছাবিয়ার আমাকে জড়িয়ে ধরাই পুরো কলেজের সব মেয়েদের মনের ভিতর যেন হতাশার ছায়া নেমে আসলো। যে ছেলে গত 2 মাসে কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে একবারে ঘুরেও তাকালো না, আর আজকে সেই ছেলেকেই একটা মেয়ে হুট করে জড়িয়ে ধরলো। এইরকম অবস্থা হবে স্বাভাবিক। আমি দ্রুত ছাবিয়াকে আমার দিকে ছাড়িয়ে তাকে ধমক দিলাম। কি আপনি এভাবে হুট করে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আলমগীর, তুমি এসব কি বলছো? আমি ছাবিয়ার কথার কোনো উত্তর না দিয়ে কলেজ থেকে চলে যেতে লাগলাম। কিন্তু আমি গেট পার হওয়ার আগেই ছাবি আমার সামনে দৌড়ে চলে এলো। এ কি, আপনি এভাবে আমার সামনে কেন আসলেন? ছাবিয়ে আমার মুখে এই কথা শুনে যেন আকাশ থেকে বলল, আলমগীর, তুমি কি আমাকে চিনতে পারছো না? কি আলমগীর? আমি হলাম আকাশ, আর আমি আপনাকে চিনি না। আমাকে যেতে হবে। আমি গেলাম। আমি কলেজ থেকে চলে গেলাম, আর এদিকে ছাবিয়া মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি কি এতই ভুল হতে পারি আলমগীরকে চিনতে? একটা মানুষের চেহারা কি এতটা অন্য মানুষের সাথে মিলতে পারে, নাকি আমি চিনতে ভুল করছি? না, এই কিভাবে হয়? আলমগীরকে আমি গত 4 বছর ধরে চিনি না। আমাকে এই ব্যাপারে ভাবতে হবে। ছাবিয়া মনে মনে কথাগুলো বলল। ছাবিয়া সোজা প্রিন্সিপালের রুমে গেল। সেখানে গিয়ে ইন্টার ফাইনাল ইয়ারের অ্যাডমিশন দিল। স্যার, এই কলেজে আমাদের ক্লাসে কি আলমগীর নামে কোনো ছেলে আছে? না, আমার জানা মতে এই কলেজে আলমগীর নামে কোনো ছেলে পড়ে না। ওকে স্যার, তাহলে আমি আজকে আসছি। আগামীকাল থেকে ক্লাস করব। ঠিক আছে। ছাবিয়া প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে ক্যাম্পাস দিয়ে আনমনে হাঁটছে।
তখন মিম সাবিয়ার সামনে আসলো। এভাবে হঠাৎ মিম সাবিয়ার সামনে চলে আসায় সাবিয়া প্রচণ্ড ঘাবড়ে গেল। এক্সকিউজ মি, আপনি আমার সামনে এভাবে হঠাৎ কেন আসলেন? আসলে আমি তোমার আর প্রিন্সিপালের সব কথা লুকিয়ে শুনে ফেলেছি। আমি জানি আমি অপরাধ করে ফেলেছি। আমি মিম, তোমার ক্লাসে পড়ি। আমি সাফিহা, নাইস টু মিট ইউ। আচ্ছা, তুমি সেই সময় আকাশকে হঠাৎ জড়িয়ে ধরলে কেন? ও, তাহলে তার নাম আকাশ? আশ্চর্য, একটা ছেলের নাম জানো না আর হুটহাট করে একজন ছেলেকে জড়িয়ে ধরলে, আবার কাকে? এই কলেজের ক্রাশকে? ও, এখন বুঝেছি ব্যাপারটা। আসলে আমি আকাশকে আমার এক পুরনো বন্ধুর সাথে গুলিয়ে ফেলেছিলাম। তার সাথে গত 7 মাস আমার কোনো যোগাযোগ নেই। আসলে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আজকে হঠাৎ আলমগীরের আমার সেই পুরনো বন্ধুকে দেখতে পেয়ে আমার মাথা ঠিক থাকেনি। ও, তাহলে ঠিক আছে, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ডস। তা করা যায়, কারণ এই কলেজে আমার চেনা জানা কেউই নেই। দুজনেই নিজেদের মতো বন্ধুত্ব করে নিল। আর অন্যদিকে একটা ব্যাংকে অনেকগুলো ডাকাত ব্যাংক থেকে টাকা চুরি করে এনেছে। সেই টাকাগুলো ছিল গরিব দুঃখী মানুষদের। তারা তাদের কষ্টের টাকাগুলো ব্যাংকে জমা রাখছিল তাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। এটাই এতক্ষণ খবরে দেখাচ্ছিল। আর আকাশ দেখছে খবরটা। আকাশের চোখে মুখে ফুটে আছে হিংস্রতা, যেন সে কোনো মানুষ না, বরং একটা মনস্টার। রাতের আধারে অন্ধকারের সহযোগিতায় একদল ডাকাত সোনার গহনার দোকানে চুরি করে নিজেদের আস্তানায় পৌঁছালো। তাদের আস্তানা হলো একটা পুরাতন পরিত্যক্ত গোডাউন। চারদিকে গভীর অন্ধকার। ডাকাতরা নিজেদের মধ্যে চুরি মাল ভাগাভাগি করছিল। এমন সময় গোডাউনে দরজায় ঠকঠক আওয়াজ হলো। ডাকাত দলের একজন উঠে দরজার কাছে গেল। সে জিজ্ঞেস করলো বাহিরে কে, কিন্তু বাহির থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। তাই সে আবার ভাগাভাগির জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর আবার কেউ দরজায় ঠকঠক করলো। এবার সে বিরক্ত হয়ে হাতে বন্দুক নিয়ে দরজার কাছে গেল। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি যে বাইরে কে, আমাকে রাগালে অনেক খারাপ হবে। বাইরে থেকে এভাবে কোনো সারা শব্দ এলো না। তাই সে রেগে গিয়ে কোঠানোর দরজা খুলল। কিন্তু বাহিরটা ঘন অন্ধকারে আচ্ছন্ন। কেউ যদি অন্ধকারের আড়ালে লুকায় তাহলে সে নিজের হাত পর্যন্ত দেখতে পারবে না। বাইরে কাউকে দেখতে না পেয়ে ডাকাত সদস্য রেগে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে একটি হাত জোড়া বের হয়ে আসলো আর সেই ডাকাতকে অন্ধকারের ভিতর নিয়ে গেল। বন্দুক থাকা সত্ত্বেও সে কিছুই করতে পারল না, শুধু চিৎকার দেওয়া ছাড়া। তবে সেই চিৎকার খুবই মৃদু ছিল। বাইরে থেকে তাদের সদস্যের চিৎকার শুনতে পেয়ে সবাই হাতে বন্দুক নিয়ে দরজার কাছে গেল। কিন্তু বাড়িটা ঘুটঘুটে অন্ধকার। ডাকাত দলের বস জিজ্ঞেস করলো, জিহাদ কোথায় তুই, আর চিৎকার কেন করলি? কিন্তু বাইরে থেকে কারো উত্তর পাওয়ার বদলে আবারও সেই ডাকাত সদস্যের চিৎকার ভেসে আসলো। সবাই এবার ভয় পেয়ে গেল। অন্ধকারের মধ্যে কারো অবয়ব দেখা গেল। সবাই অন্ধকারের দিকে বন্দুক তাক করলো। কে ওখানে? আমি বলছি কে ওখানে? আমাদের সাথে পাঙ্গা নেওয়া ঠিক হয়নি তোর। আমরা গ্যাংস্টার কিং রকির লোক। এবার বাহির থেকে চিৎকার না, বরং কারো ভয়ঙ্কর হাসি ভেসে আসলো। সবাই সেই রকম ভয়ঙ্কর হাসি আগে কখনো শোনেনি। বাইরে থেকে সেই অবয়বটা বলল, যে গ্যাং নিয়ে চলে তাকে বলা হয় গ্যাংস্টার, আর যে একাই পুরো গ্যাংকে শেষ করার ক্ষমতা রাখে তাকে বলে মনস্টার। সবাই মনস্টারের নাম শুনে কাঁপাকাঁপি শুরু করে দিল। সবাই এতক্ষণে বুঝে গেছে যে বাইরে যে আছে তার থেকে একমাত্র মৃত্যু ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। তারা নিশ্চিত মৃত্যুর জন্য বাইরে অবয়বটাকে উদ্দেশ্য করে গুলি চালাতে শুরু করলো। প্রতিটা বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল, তাই গুলির শব্দ হয়নি। কিন্তু বাইরে থেকে কারো আর্তনাদ ভেসে আসলো, আর এইটা ডেড বডি মুখ থুবড়ে তাদের সামনে পড়লো। ডেড বডি থেকে রক্ত বের হতে দেখে সবাই অনেক খুশি হলো, কারণ তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলো। কিন্তু তাদের এই আনন্দ বেশি সময় স্থির থাকলো না। হঠাৎ করে অন্ধকারকে ছিঁড়ে একজন কালো হুন্ডি পরা লোক তাদের সামনে আসলো। এই কালো রাতেই কালো হুন্ডি পরায় কেউ আর তার চেহারা দেখতে পাচ্ছে না। তার হাতে আছে একটা চাইনিজ কোরাল, যেটাই রক্তের ছাপ রয়েছে। একজন সেই ডেড বডিকে উল্টিয়ে তার চেহারা দেখলো। তারা সবাই ডেড বডির চেহারা দেখে অনেক ভয় পেয়ে গেল, কারণ এই ডেড বডি তাদের দলেরই সদস্যের। সবাই এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করলো, কিন্তু সেই কালো হুন্ডি পরা লোকটা অনেক দ্রুত অন্ধকারে চলে গেল। সবাই তাদের ফায়ারিং বন্ধ করতেই আবার অন্ধকার থেকে বের হয়ে আসে সেই কালো হুন্ডি পরা লোকটা। এবার সেই কাউকে কোনো সুযোগ না দিয়ে তার চাইনিজ কোরালটা দিয়ে সবার হাত পা শরীর থেকে আলাদা করতে লাগলো। সে এতই দ্রুত হাত পা কাটতে লাগলো, কেউ কিছুই বুঝতে পারলো না। সবাই শুধু চিৎকারি দিল। পুরো গোডাউনে রক্তের বন্যা বইতে লাগলো। সবাইকে মারার কালো হুন্ডি পরা লোকটা ডাকাত দলের বসের কাছে গেল। বস তার একটা হাত হারিয়ে আর্তনাদ করছে। কে তুই?
বসের গলা থেকে আওয়াজ বের হচ্ছে না ব্যথার কারণে। কালো হুন্ডি পরা লোকটা তার মাথা থেকে হুন্ডি সরালো। ডাকাত দলের বস সেই ভয়ঙ্কর খুনির চেহারা দেখে যেন আকাশ থেকে পড়ল। সে জানে মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে। ডাকাত দলের বসের গলা থেকে একটা আওয়াজই বের হলো, আর সেটা হলো মনস্টার। তারপর সে সেখানেই মারা গেল অতিরিক্ত রক্তক্ষরণের জন্য। কালো হুন্ডি পরা লোকটা সেখানে যাবতীয় সম্পদ তার সাথে করে নিয়ে গেল। সকালবেলায় পুরো শহর গতকালকে রাতের ভয়াবহ ঘটনা ছড়িয়ে গেল। সব টিভিতেই সবার লাশ দেখাচ্ছে লাইভে। পুলিশ অফিসারদের বড় বড় অফিসাররা ঘটনাস্থলে এসে কেসটা ইনভেস্টিগেশন করছে। সবার ক্ষতবিক্ষত দেহ দেখে সবাই ভয় পেয়ে গেছে, কেউ কেউ তো অজ্ঞান হয়ে গেছে। কেউ এই খুনের কুলকিনারা খুঁজে না পাওয়ায় এই কেসটা সিবিআই এর কাছে চলে যায়। সিবিআইয়ের সিনিয়র অফিসার জিসান ঘটনাস্থলে আসে। আসসালামু আলাইকুম স্যার, এই নেন কেসের ফাইল। ওয়ালাইকুম আসসালাম। কেসের ফাইল পরে দেখব, আগে বলেন যে এই ডেড বডিদের আসল পরিচয় কি খুঁজে পেয়েছেন? ইয়েস স্যার, এরা সবাই ধাকি আসামি। গতকাল একটা সোনার দোকানে চুরি করে এখানে লোকায়। তাছাড়া গত পরশু একটা ব্যাংক লুট করে এরা। তার মানে এরা অনেক বড় ক্রিমিনাল। আচ্ছা, তাহলে ব্যাংকের টাকা আর সোনার দোকানের গহনা কোথায়? লোকাল ইন্সপেক্টর কিছু একটা বলবে, কিন্তু তার আগে তার মোবাইলে একটা কল আসলো। ইন্সপেক্টর ফোনে কথা বলা শেষ করে জিসানকে বলল, স্যার, এইমাত্র খবর এসেছে যে কেউ একজন থানায় চুরি হওয়া সব মাল রেখে এসেছে। জিসান এই কথা শুনে অবাক না হয়ে পারল না। তার মানে যেবার যারা এদের খুন করে সেইবার তারাই লুট হওয়ার আর চুরি হওয়া সব টাকা থানায় রেখে এসেছে। এখন শুধু জানার অপেক্ষা যে কে বা কারা এই খুন করেছে। অন্যদিকে প্রতিদিনের মতো আমি কলেজে যাচ্ছি সাইকেলে করে। কলেজের গেটের সামনে দেখা হলো রাহুলের সাথে। রাহুলকে দেখলেই আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুলের কথা মনে পড়ে যায়। কী রে দোস্ত, কেমন আছিস? আমি তো বিন্দাস আছি, তোর কী খবর? আমার আর খবর, বোনকে নিয়ে আছি কোনো মতে। তুই তো জানিস এই করোনার জন্য সবাই নিজেদের বাসায় বন্দী হয়ে রয়েছে, যেই কারণে আমার টিউশনি ঘরটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের পড়াশোনার জন্য শুধু কলেজটাই খোলা আছে। এখন বল আমি কি করব? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর রাহুলকে বললাম, আরে চিন্তা করিস না, কলেজ ছুটির পর আমাকে তোদের বাসায় নিয়ে যাস, তোর বোনকেও দেখে আসবো। আমার তো এই দুনিয়ায় কেউ নেই। আমি আর রাহুল ক্লাসে গেলাম। বরাবরের মতো পিছনে বসলাম। ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসে সাবিয়া আর মিম একসাথে ক্লাসে ঢুকলো। এর দেখি আমি অবাক হলাম, কারণ মিম আর সাবিয়া একসাথে মানে আমার পরিচয় সবার সামনে চলে আসতে পারে। সাবিয়া ক্লাসে ঢোকার পর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, হয়তো কিছু ভাবছে। ব্যাপারটা মিমও খেয়াল করলো। আমার দিকে এভাবে তাকিয়ে থাকাটা মিমের ভালো লাগছে না, তাই সে সাবিয়াকে হালকা পাতলা একটু ধাক্কা দিল। সাবিয়া পড়ে যেতে কেউ বলল না। স্যার আসার পর তারা নিজেদের সিটে বসে গেছে। আমি ক্লাস করছি নিজের মতো, কিন্তু কেন জানি বারবার আমার চোখ সাবিয়ার দিকে চলে যাচ্ছে। কেনই বা যাবে না? সাবিয়াই তো আমার সব ছিল এক সময়। সেই কথা অন্য একদিন বলা হবে। সবাই ক্লাস থেকে বের হয়ে গেল। আমি আর রাহুল এখন কলেজ থেকে বের হয়ে রাহুলের বাসায় যাব। কলেজের মাঠ দিয়ে হাঁটছি, আর মিমো সাবিয়া আমার পিছে পিছে হাঁটছে। এমন সময় একটা পুলিশের জিপ গাড়ি আমাদের সামনে থামলো। পুলিশের গাড়ি থেকে বের হলো সিবিআইয়ের সিনিয়র অফিসার জিসান। এভাবে পুলিশের গাড়ি হুট করে চলে আসে, সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কারো একজনের মুখে ভয়ের ছাপ নেই। সে একজন হলাম আমি। অফিসার জিসান গাড়ি থেকে নেমে বের হয়ে আমার দিকে আসতে লাগলো। আমি তো কোনো ক্লু রাখিনি গতকাল, তাহলে পুলিশ আমার কাছে কেন আসছে? মনে মনে কথাই বললাম। সবাইকে আশ্চর্য করে অফিসার জিসান আমার কাছে না এসে আমাকে পাশ কাটিয়ে মিমের কাছে চলে গেল। মিম অফিসার জিসানকে ভাইয়া বলে জড়িয়ে ধরলো। আমার বুঝতে বাকি রইল না যে অফিসার জিসান মিমেরই ভাই। ভাইয়া, তুমি এই শহরে কবে আসলে? তুমি তো অন্য শহরে ছিলে। আজকে আমি ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছি। এই শহরে গতকালকে ভয়াবহ খুনের ঘটনায় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, তাই উপর মহল থেকে এই কেসের দায়িত্ব আমাকে দিয়েছে। তুমি তো সব সময় কেস নিয়েই পড়ে থাকো, আর আজকে তোমার সময় এলো বোনের সাথে দেখা করার, তাও এসেছো কেসের ব্যাপারে। অফিসার জিসান হেসে দিল, তারপর আশেপাশে তাকালো। অফিসার জিসানের দৃষ্টি আমার দিকে গিয়ে আটকে গেল। অফিসার জিসান আমার দিকে এগিয়ে এলো, কিন্তু কেন আমি বুঝতে পারছি না। তোমাকে আমার চেনা চেনা লাগছে। তোমাকে কি আমি কখনো দেখেছি? তোমার নাম কি? আমাকে? না, আমি তো আপনাকে চিনি না। আমার নাম আকাশ। আমি আপনাকে এই প্রথমবার দেখলাম। কিন্তু আমার ভুল হওয়ার কথা না, আমার মেমোরি অনেক শার্প। তোমার চোখের চশমা বাদ দিলে, তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করলে তোমাকে আলমগীরের মতো লাগবে। আলমগীরের নাম শুনে ছাবিয়া চমকে গেল, সাথে মিমো, কারণ ছাবিয়া আমাকে আলমগীর মনে করেই গতকাল জড়িয়ে ধরেছিল। ভাইয়া,
আকাশ তো এই কলেজে আমাদের সাথেই পড়ে, একে তুমি কিভাবে চিনবে? তোদের সাথে পড়ে? তাহলে আমারই কোনো জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে, আমি যাই, পরে দেখা হবে। অবসর জিশান চলে যাওয়ার পর আমিও রাহুলের সাথে বাসায় চলে যাই। আর এদিকে মিম ভাবছে যে কে এই আলমগীর যাকে সবাই আকাশের সাথে গুলিয়ে ফেলছে। কে এই আকাশ? গতকাল আকাশকে আলমগীরের সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু তাও আমার সন্দেহ থেকেই গেছে, কারণ একটা মানুষের চেহারা আরেকজন মানুষের সাথে এতটাই কি মিলবে? কিন্তু আজকে অফিসার জিসান এসে আমার সন্দেহটাকে আরো গভীর করে দিল। আমাকে দেখতে হবে ব্যাপারটা। মনে মনে ছাবিয়া কথাটি বলল। এদিকে আমি রাহুলের সাথে তার বাসায় গেলাম। রাহুলের বাসাটা বস্তির ভিতরে। এত বড় কলেজে একজন ছাত্র যে বস্তিতে থাকে তা দেখে আমি অবাকি হলাম। রাহুল, তুই এই জায়গায় থেকে ওই রকম নামি দামি কলেজে কীভাবে পড়িস? আমি জানি তুই এরকম প্রশ্ন করবি, সবার মনে এরকম প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আমি এতদিন স্কলারশিপে পড়ালেখা করছিলাম, ভবিষ্যতে করব আশা করি, কিন্তু স্কলারশিপের মেয়াদ শুধু এই কয়েকদিনের জন্যই। ভবিষ্যতে কী হবে তা জানি না। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই চল এই গরিবের রাজমহলে। আমি রাহুলের ঘরের ভিতরে গেলাম। রাহুলের বোন পড়ছিল। দুই ভাই বোন কত কষ্টে আছে তা আমি বুঝতে পারলাম। রাহুলের বোন রোংরা জামা কাপড় পরে আছে। রাহুলকে দেখে রাহুলের বোন তার কাছে এসে জড়িয়ে ধরে। আমি রাহুলের বোনকে আদর করি। রাহুলের বোনকে আমি আমাকে ভাইয়া বলে ডাকতে বলি। হিয়া, আজকে থেকে তোমার দুই ভাই, একটা রাহুল আর একটা হলাম আমি। হিয়া রাহুলের দিকে তাকালো। রাহুল মাথা নেড়ে হ্যাঁবোধক সম্মতি দিল। তারপর হিয়া আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরে। আমি রাহুলকে বিদায় দিয়ে নিজের পাশে চলে আসলাম। আজকে সত্যি মনটা ভালো হয়ে গেল হিয়ার সাথে দেখা হয়ে। আমারও যদি এরকম বোন থাকতো, তাহলে যদি একটা পরিবার থাকতো, তাহলে কতই না ভালো হতো। এসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের হলো। আজ থেকেই রাহুল আর হিয়াই আমার পরিবার। কিন্তু এভাবে দুটো হাসি খুশি জীবন টাকার অভাবে আমি জোর দিব না। সাথে সাথে এক জায়গায় ফোন দিলাম। ফোন দিয়ে কিছু কথা বলে রেখে ফোন কেটে দিলাম। আমার মুখে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। অন্যদিকে ছাবিয়ার ফ্ল্যাটে ছাবিয়া পৌঁছালো। ছাবিয়া ফ্রেশ হয়ে টিভি চালু করলো। তখন খবরের চ্যানেলে যে গতকালকে রাতের ভয়াবহ খুনের ব্যাপারে জানতে পারলো। এইরকম খুন অনেকদিন পরে দেখলাম, আর এইরকম খুন এই শহরে হয়েছে, তার মানে আলমগীর এই শহরেই আছে। আলমগীর, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কখনো আমার মনের কথা বোঝোনি। গতবার কোথাও হারিয়ে গিয়েছিলে, কিন্তু এইবার আমি তোমাকে কোথাও যেতে দেব না। মনে মনে ছাবিয়া কথাটি বলল। অন্যদিকে অফিসার জিশান তার হেডকোয়ার্টারে বসে আছে। তার সামনে টেবিলে পড়ে আছে গতকালকের খুনের ফাইল আর 1 বছর আগে দেশে হওয়া সকল খুনের ফাইল। এরকমভাবে সবার হাত পা শরীর থেকে আলাদা করে খুন করে মাত্র একজন, আর সে হলো অপরাধী জগতের মনস্টার। 1 বছর আগে যতগুলো খুন হয়েছে তার বেশিরভাগ খুন মনস্টার ওরফে আলমগীর করেছে। কিন্তু গত 6 মাসে মনস্টার যেন কোথাও হারিয়ে গেছে। তাহলে মনস্টার কি আবার ফিরে এসেছে অপরাধ জগতে রাজ করার জন্য? না, আমাকে আটকাতে হবে তাকে। আলমগীর, এবার আমি তোমাকে আটকাবো। মনে মনে কথাগুলো বলল জিশান। রাশিয়ান মাফিয়া, চাইনিজ মাফিয়া, কোরিয়ান ডন, ইন্ডিয়ান ডন, পাকিস্তানি টেরোরিস্ট ইত্যাদি আরও বিভিন্ন দেশের মাফিয়ারা বসে মিটিং করছে। তাদের সামনে বসে আছে এশিয়ার মাফিয়া কিং বুশ। তোমরা হয়তো জানো যে আমি কি জন্য তোমাদের এই জায়গায় রেখেছি। আমার বয়স হয়ে গেছে, এখন আমার ক্ষমতা হস্তান্তর করার সময় এসেছে। তোমাদের মধ্যে থেকেই আমি একজনকে এশিয়ার ডন বানাবো, যে এশিয়ার সব মাফিয়া ডন স্মাগলারদের উপর রাজ করবে। তোমাদের মধ্যে যে সব থেকে যোগ্য একমাত্র সেই হবে আমার ক্ষমতা পাবে। ব্রুস সেই বলে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। তারপর সবার পিছনে হেঁটে গিয়ে বারবার সবার আশেপাশে ঘুরতে থাকে। সবাই উৎসুক হয়ে আছে জানার জন্য যে কে তাদের মধ্যে থেকে এশিয়ান ডন হবে। সবাই এশিয়ান ডন হতে চায়। ব্রুস যেতে যেতে ড্রাগন গ্যাংয়ের বস শাকিলের কাছে গিয়ে থামলো। আমি এশিয়ান ডন বানাবো ড্রাগন গ্যাংয়ের বস শাকিলকে, যে বাংলাদেশের সব পুলিশের চোখে ফাঁকি দিয়ে সব ধরনের অপরাধ করেছে। তাছাড়া পুরো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া দ্য মনস্টারকে খুন করেছে। তাই আমার মতে শাকিলই আমার পজিশনে বসার যোগ্য। শাকিলের জন্য সবাই হাততালি দিচ্ছে, কারণ সেই হবে তাদের নতুন বস। ঠিক সেই সময় ব্রুসের একজন লোক এসে তার কানে কিছু একটা বলল। এইমাত্র খবর পেলাম বাংলাদেশের শাকিলের গ্যাংয়ের লোকদের কেউ মেরে ফেলেছে। সবাইকে ঠিক সেইভাবে মারা হয়েছে যেভাবে 6 মাস আগে মনস্টার সবাইকে মারত। সবার শরীর থেকে তাদের হাত পা আলাদা করা হয়েছে। একথা শুনে উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে, কারণ মনস্টার যদি বেঁচে থাকে তাহলে এখানে উপস্থিত আর কেউ বাঁচবে না।
আমি নিজের চোখে মনস্টারকে মরতে দেখেছি। অন্যকে মনস্টারকে খুন করার পদ্ধতি কপি করে খুন করছে নিশ্চয়ই। হয়তো কেউ কপি করছে, কিন্তু আমরা কেউ শিওর না। তুমি নিজের দেশে ফিরে যাও আর শিওর হয়ে নাও ব্যাপারটা। যদি অন্য কেউ খুন করে তাহলে তুমি ব্যাপারটা দেখবে, আর যদি সে মনস্টার হয় তাহলে আমরা সবাই এক হয়ে বাংলাদেশের উপর হামলা করব। শাকিল মাথা নেড়ে হ্যাবুদক উত্তর দেয়। শাকিল রেগে গিয়ে নিজের গ্যাং নিয়ে দেশে ফিরে আসে। অন্যদিকে সকালে আমি প্রতিদিনের মতো নিজের সাইকেলে করে কলেজে গেলাম। সেখানে গিয়ে আমি রাহুলকে অনেক হাসি খুশি দেখলাম। রাহুল আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিরে দোস্ত, কী হয়েছে? আজকে হঠাৎ এত খুশি খুশি কেন লাগছে তোকে? আরে ওই হুট করেই বা কেন জড়িয়ে ধরলি? দোস্ত, আজকে আমি সত্যি অনেক খুশি। তোকে বলেছিলাম না যে আমাদের স্কলারশিপের মেয়াদ কয়েকদিনে শেষ হয়ে যাবে, কিন্তু হঠাৎ আজকে প্রিন্সিপাল স্যার বলল একেবারে পড়াশোনা শেষ পর্যন্ত আমি এই কলেজে ফ্রি পড়তে পারবো। স্যার কোন কারণে তো বললো, তবে যাই হোক আজকে আমি অনেক খুশি। এটা তো খুশির খবর। আজকে আর কলেজে ক্লাস করতে হবে না তোকে। বাসায় ফিরে যা আর হিয়ার জন্য চকলেট কিনে নিয়ে যা। আমি তোর সাথেই যাই, চল। আমার তো আর কেউ নেই, তোদের খুশিতে আমি অংশ নিলে আমার ভালো লাগবে। আর রাহুল চলে গেলাম কলেজ থেকে। এতক্ষণ আমাদের দূর থেকে দেখছিল সাবি আর মিম। আজব তো, গত 2 মাস কারোর সাথে কথা বললো না যে ছেলে, সেই ছেলে হুট করে এভাবে চেঞ্জ কীভাবে হয়ে গেল? এই নতুন ছেলে রাহুল আসার পর থেকে আকাশ অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা আমি খেয়াল করেছি। সাবিয়া রাহুলের নাম শুনে চমকে ওঠে। তুমি এইমাত্র কার নাম বললে রাহুল? হ্যাঁ, রাহুল। রাহুল এই কলেজে নতুন এসেছে। সে আসার পরপরই আকাশের হাবভাব পাল্টে যায়। আগে যে সবসময় গোমরা মুখ করে বসে থাকতো, আর সেই এত খুশি কিভাবে? সাবিয়ার কানে রাহুলের নাম বারবার বাজতে থাকে। রাহুল তো আলমগীরের আর আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আলমগীরের রাহুলের মৃত্যুর পর থেকেই পাল্টে যায়, আর আকাশও রাহুলের আসার পর থেকে পাল্টে যায়। তার মানে আমার সন্দেহটা কি ঠিক? রাহুল দোস্ত আমার, আমাদের ছেড়ে তুই এত দূরে চলে গেছিলিস যে তোর কাছে আমি যেতে পারবো না। কথাগুলো ভাবতে ভাবতে সাবিয়ার চোখ থেকে পানি ফোঁটা গড়িয়ে পড়ল। এদিকে রাহুল আর আমি রাহুলের বাসায় গেলাম। সেখানে কি রাহুল যা দেখলো তাতে সে একবারেই ভেঙে পড়েছে। রাহুলের সাথে তার বাসায় গিয়ে দেখি রাহুলের বাসায় সব মালপত্র বাইরে পড়ে আছে। তাদের ঘর পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। কেউ হিয়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রাহুল দৌড়ে হিয়ার কাছে গেল। আমিও রাহুলের পিছু পিছু গেলাম। ইয়া, কি হয়েছে এখানে? আমাদের ঘরের জিনিসপত্র এভাবে বাইরে কে ফেলে দিয়েছে? আর তুই কাঁদছিস কেন? ভাইয়া দেখ না, কারা যেন এসে আমাকে ঘর থেকে বের করে দিল আর ঘরের সব জিনিসপত্র বাহিরে ফেলে দিল। এই বলেই হিয়া আবার কাঁদতে লাগলো। আমি সেখানে থাকা একজন লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কারা এসেছিল আর কেনই বা এসব করেছে? আপনি কি কিছু জানেন? ভাই, এখানে ড্রাগন গ্যাংয়ের লোকজন এসেছিল। তারাই বস্তিটা খালি করার হুমকি দিয়েছে। আর রাহুলের ঘরটা বস্তির শুরুতে হয়, তার ঘর ভেঙে হুমকি দিয়ে গেছে। আমার এই কথা শুনে আমার মাথায় রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। আমি আমার হাত মুঠো করে রইলাম। আমার চোখ যেন নিমেষে লাল হয়ে গেল। আমি রাহুলের কাছে গেলাম। দোস্ত, তুই হিয়াকে নিয়ে আমার সাথে চল। কোথায় যাব? কোথায় যাবি মানে? আমার বাসায় যাবি। তোর এই বন্ধু থাকতে কিসের কষ্ট রে? তা হয় না রে দোস্ত, তোকে কষ্ট কেন তিমুরে? আমাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। চুপ! এই হিয়ার কথা কেন ভাবছিস না? হিয়া শুধু তোর বোন না, সে আমার বোন হয়। আমি তারে বোন মানি। আমি হিয়া রাহুলকে নিয়ে আমার বাসায় চলে এলাম। সেখানে আগে থেকে আলাদা রুম ছিল। রাহুল আর হিয়া আমার ফ্ল্যাটে দেখে অনেক অবাক হলো। দোস্ত, তোর ইনকামের সোর্স কি? তুই তো একা থাকিস, আর তুই বলে এতিম। তাহলে এত সুন্দর ফ্ল্যাট আর দামি আসবাবপত্র কীভাবে আসলো? দোস্ত, সময় হলে জানতে পারবি। এখন আমি বাইরে যাচ্ছি, একটা কাজ আছে। আসার সময় হোটেল থেকে খাবার আর তোদের জন্য ভালো জামা কাপড় নিয়ে আসবো। আমি এই বলে বের হয়ে গেলাম। আমার এখন লক্ষ্য হলো ড্রাগন গ্যাং। ভাবতে ভাবতে চলে গেলাম এক অজানা গন্তব্যে। সিক্রেট গোডাউনে ড্রাগন গ্যাংয়ের কিছু মেম্বার্সরা বসে নেশা করছে। এরা তারাই যারা বস্তি খালি করার হুমকি দিয়েছে। হঠাৎ করে পুরো গোডাউন ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়ার জন্য কেউ পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ তারা ধোঁয়ার মধ্যে কারো অবয়ব দেখতে পেল। তারা জিজ্ঞেস করলো কী আছে ওখানে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না সেখান থেকে। তাদের মধ্যে থেকে একজনকে পাঠালো সেই জায়গায়, কিন্তু সেও ধোঁয়ার মধ্যে হারিয়ে গেল। সে আর ফিরে এলো না। তারপর আরও 2 জনকে পাঠালো, কিন্তু তারাও আগের জনের মতো আর ফিরে এলো না। তাদের মধ্যে যে লিডার, তার কাঁধে কেউ হাত রাখলো। লিডার পাশে তাকিয়ে দেখে একজন হুন্ডি পরা লোক দাঁড়িয়ে আছে।
কে তুই আর এখানে কি করছিস এবং আমাদের লোকদের কি করেছিস? সেই ফন্ডি ফোরা লোক লিডারের চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, আমি হলাম সে যে তোর ভাইকে মেরেছে। আমি হলাম সে যার ভয়ে তুই 6 মাস আগে দেশ থেকে পালিয়েছিলি। আমি হলাম সে যে তোর লোকদের মেরেছে এইমাত্র। আমি হলাম সে যে এখন তোর মৃত্যু হয়ে তোর সামনে দাঁড়িয়েছে। লিডার রীতিমতো ঘামতে শুরু করলো। সে আশেপাশে তাকিয়ে দেখে তার বাকি লোকেরা তার পাশে নেই, হয়তো মারা গেছে বা পালিয়ে গেছে। মনস্টার, তুই এখনো বেঁচে আছিস? আমি জোরে জোরে হাসতে শুরু করলাম। আমার হাসি এই নির্জন জায়গাটাকে শব্দে ফুরিয়ে দিল। লিডার দৌড়ে শুরু করলো। সে গোডাউন থেকে বের হয়ে রাস্তায় আসলো। সে রীতিমতো কাঁপছে এবং হাঁপাচ্ছে। হঠাৎ তার কাঁধে কারো স্পর্শ পেল। সে তাকে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমি তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে লিডারের মাথা তার শরীর থেকে আলাদা করে দেই আর হাতে তাকে চাইনিজ কুড়াল দিয়ে। রাস্তায় কোনো লোকজন নেই এই লকডাউনের জন্য। আমি এবার বাসায় চলে গেলাম খাবার নিয়ে। কিরে দোস্ত, এতক্ষণ কোথায় ছিলি আর এত দেরি হলো কেন? আর বলিস না, এই লকডাউনে কোনো হোটেল খোলা পাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। কেন যে আমাদের কলেজ খোলা আছে। রাহুল আমার কথা হেসে দিল। এবার হাসি তামাশায় চলে গেল আজকের দিনটা। পরের দিন শহরে আবার ভেসে উঠল রক্তের ধোয়া। সবাই আতকে কেঁপে উঠল। সেই আগের মতো খুন হয়েছে সবার। কারো হাত শরীর থেকে আলাদা, কারো পা আবার কারো মাথা। ইন্সপেক্টর জিশান ভালোভাবে কেস ইনভেস্টিগেশন করছে, তবে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে। স্যার, আপনি পরপর এই খুনের ব্যাপারে কি বলতে চান? জনগণ তো ভয় পেয়ে আছে। আপনার কি খুনিকে ধরার চেষ্টা করছেন নাকি বসে আছেন? আপনাদের কি মনে হয় খুনি বেশি দিন পালিয়ে থাকতে পারবে? পারবে না। আইনের চোখে কোনো ফাঁকি দেওয়া যায় না। আপনার মনে হয় না খুনের ধরন একেবারে আলাদা? লাশগুলো দেখেই মনে হয় কোনো হৃদয়হীন ব্যক্তি খুনগুলো করেছে। 6 মাস আগেও তো এভাবে খুনের মাফিয়া কিংবা মনস্টার করতো, কিন্তু 6 মাস আগে তার কোনো খবর নেই। তাহলে কি সে আবার ফিরে এসেছে? দেশ জানতে চায় সে কি ফিরে এসেছে কি না, কারণ তার ফিরে আসা মানে দেশের রক্তের বন্যা হয়ে যাওয়া। অফিসার জিশান চুপ হয়ে গেল, কারণ সাংবাদিকদের বলা কথা একেবারে ঠিক। এতক্ষণ খবর দেখছিল সাবিয়া নিজের ঘরে বসে। আলমগীর, তুমি কি সত্যি আছো এই শহরে? থাকলে আমার সামনে কেন আসছো না? তোমাকে আমি ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। সাবিয়া মনে মনে কথাগুলো বলল। সাবিয়া মনে মনে কথাগুলো ভাবে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। অফিসার জিশান নিজের অফিসে বসে আছে আর কেসের কথা ভাবছে। এমন সময় তার সহকারী ইমন দৌড়ে আসলো তার কেবিনে। এভাবে দৌড়ে আসা দেখে অফিসার জিশান ইমনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ইমন? তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। স্যার, গতকালকের খুনের ব্যাপারে একটা দারুণ ক্লু পেয়েছি। অফিসার জিশান ব্রুকুসকে তাকালো। ইমন জিশানকে তার হাতে পাওয়া প্রমাণ দেখালো, যা দেখে অফিসার জিশানের মুখে হাসি রেখা ফুটে উঠল। প্রতিদিনের মতো আমি আর রাহুল ক্লাসে বসে আছি। এমন সময় মিম আমার কাছে আসলো। আমি মিমকে দেখে না দেখার ভান করে বসে আছি। ক্লাসে স্যার আসতে এখনও অনেক দেরি আছে। আকাশ, তুমি কি আমার মনের কথা বুঝো না? সারা কলেজ যেখানে আমার পিছনে ঘুরে, সেখানে আমি তোমার পিছে ঘুরি। আমি তোমাকে আগে অনেকবার আমার মনের কথা বলেছি, কিন্তু তুমি পাত্তা দাওনি। এখন তোমাকে বলতে হবে তোমার মনে আমার জন্য কি আছে। সাবিয়া মিমের পাশেই দাঁড়িয়ে আছে। সেও শুনতে চাই আমি কি উত্তর দেই। রাহুলও উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। সরি, আমি সবার নজরে জিনিস পছন্দ করি না। পরে সবাই নজর দিলে আমার শরীর খারাপ হবে। আমার মুখ থেকে এই উত্তর শুনে মিম অপমান বোধ করলো আর রাহুল হেসে দিল। সাবিয়াও কেন জানি খুশি হলো। মিম চলে গেল আমার সামনে থেকে। বরাবর মতো কলেজ টাইম শেষ হওয়ার পর আমি আর রাহুল বের হলাম। মিম আর সাবিয়াও আমার পিছু পিছু বের হয়েছে। আজকেও আমাদের সামনে একটা পুলিশের গাড়ি থামলো। সেখান থেকে অফিসার জিশান বের হলো, কিন্তু আগের দিনের মতো সে আর তার বোনের কাছে জন্য আসেনি। এসেছে অন্য এক কারণে, যার রহস্যই থেকে যাক। আমি আর রাহুল অফিসার জিশানকে পাশ কাটিয়ে চলে গেলাম। আমরা যেই জিশানের থেকে কিছুটা দূরে যাব, তখন জিশান আলমগীর বলে ডাক দিল। আমি থেমে গেলাম। পিছনে জিশানের দিকে তাকালাম। অফিসার জিশান আমার দিকে তাকিয়ে বলল, না না, আমি তোমাকে রাখিনি, আমি আমার ড্রাইভারকে ডেকেছি। আমি একটা মুচকি হাসি দিয়ে চলে গেলাম। আমাকে আলমগীর নামে ডাকাই মিম অবাক হলেও সাবিয়া আরও অবাক হয়েছে। যখন আমি পিছনে ফিরে তাকিয়েছি, সাবিয়ার সন্দেহ আরও গভীর হতে লাগলো। আমি নিজের রুমে বসে আছি আর ল্যাপটপে কিছু কাজ করছি। এমন সময় আমাদের কলেজের প্রিন্সিপাল মেল দিয়ে জানালো আগামীকাল কলেজে একটা বড় অনুষ্ঠান হবে।
যার জন্য কালকে দেরি করে ছুটি হবে। আমি রাহুলকে জানলাম ব্যাপারটা। কালকে বাসায় আসতে দেরি হবে জেনে হিয়া বায়না করছে যে কাল সে আমাদের সাথেই কলেজে যাবে। আমরা অগত্য তার কথা মেনে নিলাম। অন্যদিকে ড্রাগন গ্যাংয়ের লিডার শাকিল বসে আছে তার বিলাসবহুল বাড়িতে, যেটা গুলশানে অবস্থিত। তার সামনে দাঁড়িয়ে আছে তার বেশ কিছু খবরই। কে আমার দলের লোকদের মারছে, তার কি কোনো খবর পেয়েছিস? বস, আমরা শুধু এতটুকুই জানতে পেরেছি যে যারা মারা গেছে তাদের সাথে সম্প্রতি কোনো ঘটনা ঘটেনি, তারা তাদের মতো অপরাধ বাড়াচ্ছিল। শাকিল চুপ করে গেল। তারপর কিছুক্ষণ ভেবে সে জিজ্ঞেস করলো, আমার হ্যাকার গ্যাংদের খবর দে, তারা যেন এই শহরের সব সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেস করে দেখে যে আলমগীরের মতো কেউ এই শহরে আছে কিনা, আর সব ডকুমেন্ট তার মতো দেখতে কেউ আছে কিনা তাও খবর রাখতে বল। আমি দ্রুত সব খবর চাই। খবরিরা নিজেদের কাছে চলে গেল। পরের দিন সকালে আমি আর রাহুল চলে গেলাম কলেজের প্রতিদিনের মতো। সাথে আছে হিয়া। কলেজকে আর সুন্দর করে সাজানো হয়েছে। কলেজে ভিড় হয়ে গেল সব ছাত্রছাত্রীতে। আজকে কলেজের মন্ত্রী আসবে, সেজন্য ক্লাস হবে না। চারদিকে পুলিশ আর আর্মি গার্ড দিচ্ছে। আমি, রাহুল আর হিয়া মাঝের সারির সিটে বসলাম। আমাদের পিছনে বসেছে মিম আর সাবিয়া। বুঝি না এদের কি আমার পিছু পিছু আসা ছাড়া কোনো কাজ নেই। ইহার সাথে মিম আর সাবিয়ার ভাব হয়ে গেছে। কলেজে আজকে অফিসার জিশান আর তার টিম এসেছে, কিন্তু মন্ত্রীর সিকিউরিটির জন্য না, বরং তার পিছনে রয়েছে গভীর রহস্য। হঠাৎ হিয়া বলল সে ওয়াশরুমে যাবে, তাই সে একা একাই চলে গেল। কিন্তু অনেকক্ষণ সময় পার হওয়ার পরও হিয়া আর আসলো না। রাহুল প্রায় ভেঙেই পড়েছে হিয়াকে না পেয়ে। মন্ত্রী আর জিশান তা লক্ষ্য করে। মন্ত্রী কলেজ কর্তৃপক্ষকে দোষারোপ করছে। একজন ছোট্ট মেয়ে যদি তার সবার সামনে থেকে গায়েব হয়ে যায় তাহলে সবাই তো চিন্তিত হবেই। এমন সময় অফিসার জিশানের মোবাইলে একটা ফোন আসে, যা আমাদের চিন্তায় আরও বহুগুণ বাড়িয়ে দেয়। অফিসার জিশান ফোনে কিছুক্ষণ কথা বলে ফোনটা আমাকে দিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি জিশানের থেকে ফোন নিলাম। তখন ওই পাশ থেকে হিয়ার আওয়াজ এলো, ভাইয়া আমাকে বাঁচাও, ভাইয়া আমার খুব ভয় লাগতেছে। হিয়া কেঁদো না, আমি আছি, তুমি ভয় পেও না। এখন অন্য একজনের আওয়াজ ভেসে আসলো, কি রে আলমগীর, তুই এখনো বেঁচে আছিস? তুই তো অনেক আগেই হারিয়ে গিয়েছিলি এদেশ থেকে, তাহলে আবার ফিরে আসলে কিভাবে? তুই তো আবার আগের মনস্টার রূপে ফিরে এসেছিস। তাহলে আয়, পারলে বাচ্চা তোর বোনকে। ফোন লাউড স্পিকারে থাকায় সবাই কথাগুলো শুনতে পেল। মন্ত্রীও ভয় পাচ্ছে, কারণ আমি যদি সত্যি মনস্টার হই তাহলে এই কলেজে রক্তের বন্যা বয়ে যাবে। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি আকাশ, কোনো আলমগীর বা মনস্টার না। আপনারা মনে হয় ভুল করে ইহাকে নিয়ে গেছেন। প্লিজ তাকে ছেড়ে দিন। আপনাদের যদি কোনো অভিযোগ বা রাগ থাকে তাহলে আমাকে আঘাত করেন, তবুও ইহাকে ছেড়ে দিন। ওই পাশ থেকে শুধু হাসির শব্দ শোনা গেল। রাহুল কেঁদে যাচ্ছে। আসলে সে খুব নরম মনের মানুষ। হাসালে রে আলমগীর, তুই আমার কাছে অনুরোধ করছিস? আরে তুই তো পারলে আমাকে সামনে পেলেই কেটে পিস পিস করে রাখবি, তাও তোকে শেষ সুযোগ দিব। তুই তোর আসার পরিচয় সবার সামনে স্বীকার কর, তাহলে হিয়াকে ছেড়ে দিব। নাহলে আজকে রাতে তোর বোনকে ধর্ষিত হয়ে দেহ পেয়ে যাবি রাস্তার পাশে। আমার মাথায় আগুন জ্বলে উঠল। আমার আশেপাশে কী আছে আমার জানা নেই। আমার মাথায় রাগ উঠলে আমি আমার আগের রুমে ফিরে যাই। আমি অষ্টআশিতে ফেটে উঠলাম। সবাই আমার হাসি দেখে অবাক, কারণ এই হাসি কোনো সাধারণ মানুষের হাসি না। এটা একজন হৃদয়হীন ব্যক্তির হাসি। এই হাসিকে সাবিয়া আর জিশান চেনে। কিরে, তুই পাগল হয়ে গেলি নাকি? তুই এভাবে হাসছিস কেন? আমি জানি না তুই কে বা তোর পিছনে কে আছে, তবে মনে রাখবি আমি তোদের এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবো। আর এটা আমার জন্য বড় কাজ না। তুই যাকে কিডন্যাপ করেছিস তাকে আমি ফোন মারি। আজকে তুই তার সাথে যা কিছুই করতে পারিস, কিন্তু আগামীকাল হবে আমার দিন। হিয়ার গায়ে যদি একটা ফুলের টুকা পড়ে তাহলে তারপর যা হবে তার জন্য আমি দাঁড়িয়ে থাকবো না। আমি তোদের কেটে পিস পিস করে ফেলবো। তোরা জাহান্নামে লুকিয়ে পড় বা মাটিতে তলে এই আলমগীর দ্য মনস্টার অফ মাফিয়া কিং তোকে খুঁজে তোর শরীরের প্রতিটা অঙ্গ তোর শরীর থেকে আলাদা করে পাগলা কুত্তাকে খাওয়াবে। তোরা আমার পায়ে পড়বি তোদের মৃত্যুর উপহার দেওয়ার জন্য, কিন্তু তোদের আমি মারব না। তোদের আমি এমন অবস্থা করব যে তোরা তোদের জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যু ভিক্ষা চাইবি আমার কাছে। তোরা এখন যেখানে আছিস না কেন, তোরা তোদের বাসায় যাওয়ার আগেই আমি তোদের বাসায় পৌঁছে যাব। তোরা তোদের মৃত্যুর আগে নিজের পরিবারের মৃত্যু দেখবি। মনে রাখবি, যারা গ্যাং নিয়ে চলে তারা গ্যাংস্টার, আর যে একাই একটা গ্যাংকে শেষ করতে পারে সে হলো মনস্টার। আমি হাসতে হাসতে ফোন কেটে দিলাম।
আমি জানি এখন কি হতে চলেছে। সবাই আমার দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রাহুলের উদ্দেশ্যে বললাম, চিন্তা করিস না, ইহা কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পাসে পৌঁছে যাবে। আমি আশেপাশে তাকিয়ে দেখি আর্মি, পুলিশ আর জিশানের টিম আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সবাই আমাকে ঘিরে ধরেছে। অফিসে জিশান তার রহস্যময়ী হাসি মুখে বজায় রেখে আমার দিকে এগিয়ে আসছে। তোর খেল খতম আলমগীর। আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল তোর উপর। হঠাৎ এই শহরে খুন হতে শুরু হলো, তাও আবার তোর স্টাইলে। আর তাই আমি এই প্ল্যান করি। ইহা আমার কাছে আছে, আমি তোকে এক্সপোজ করার জন্য এই প্ল্যান সাজাই। কিন্তু সত্যি বলছি, তোর সেই ভয়ঙ্কর হাসি আর সেই ভয়ঙ্কর ডায়লগ শুনি আমার শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। যে তোর সাথে কথা বলছে সেই কলিগ, কিন্তু সে তোর হুমকি শুনে অজ্ঞান হয়ে গেছে। ইয়াকে নিয়ে আসছে আমার লোক, কিন্তু তুই এখন আর বাঁচবি না। মিম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, সাবিও আমার দিকে তাকিয়ে আছে, তবে সে জানে আমার কিছুই হবে না। আমি একটা মুচকি হাসি দিলাম, যার অর্থ সাবিয়া জানে যে এখনও খেলা শেষ হয়নি। আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার এই হাসির মানে অনেকের কাছে অপরিষ্কার, আবার অনেকের কাছে ভয়ঙ্কর। জিশান, 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 তুই আর পাল্টালি না, একই রয়ে গেলি, নির্বোধ। আমি আগে থেকেই জানতাম তুই কিছু না কিছু সন্দেহ করেছিস, আর তাই এই মনস্টার আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। তুই ভুলে যাস না যে এই মনস্টার 1 বছর আগে 100 জনের পুরো গ্যাংকে একাই মেরেছে। এই বলেই আমি আমার কোমর থেকে একটা .9mm এর পিস্তল বের করে মিমের মাথায় ঠেকাই। সরি মিম, কিন্তু তুমি হলে আমার এখন থেকে বের হওয়ার লাইসেন্স। মিম ভয়ে কাবু হয়ে গেছে, সে কিছুই বলছে না। দেখ আলমগীর, তুই যদি আমার বোনকে কিছু করিস তাহলে এখন থেকে বেশি ফিরতে পারবি না। ইহে এখনও আমার কাছে আছে। হাসালি আমাকে। তুই কখনো হিয়াকে কিছুই করবি না আমি জানি, তবে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল, চল আমার সাথে, হিয়া ঠিক সময় আমাদের কাছে পৌঁছে যাবে। না, তুই একটা খুনি। তোর সাথে আমি বন্ধুত্ব করে ভুল করেছিলাম। আমি আর আমার বোনের লাইফ থেকে তুই বের হয়ে যা। তোর লাইফের সাথে আমি জড়িয়ে গেছি। সাবিয়া, সাবিয়া নাম ধরে ডাকায় সবাই সাবিয়ার দিকে তাকায়, কিন্তু সাবিয়া নেই তার জায়গায়। সবাই রাহুলের দিকে তাকিয়ে হাতকে ওঠে, কারণ রাহুলের কথা বরাবর বন্দুক তাক করে আছে সাবিয়া। আলমকে যা বলছে তাই করো রাহুল, না হলে তোমাকে বাধ্য করতে হবে। সাবিয়ার এরকম কর্মকাণ্ডে সবাই আশ্চর্য হয়ে গেছে। জিও মেরি রানী, আমি জানতাম আমার জন্য তুমি সবসময় তৈরি ছিলে। এখন চলো। আমি মিমকে নিয়ে আর সাবিয়ার রাহুলকে নিয়ে জিশানের বাড়িতে উঠলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম। আমার পাশে বসেছে সাবিয়া, আর আমার পিছনের সিটে বসেছে মিম আর রাহুল। আমি যতটা সম্ভব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছি। সাবিয়া এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাবিয়ার এই চাউনির অর্থ জানি। মিম আর রাহুল আমার দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় বন্দুকের শব্দ শোনা গেল। আমি লুকিং গ্লাসে দেখলাম যে আমাদের গাড়ির পিছনে 2টা পুলিশের গাড়ি আর 2টা আর্মির গাড়ি আসছে। আমি আরও দ্রুত গাড়ি চালাতে লাগলাম। পিছন থেকে গুলির বর্ষণ হতে লাগলো। আমি গাড়ির একবার রাস্তার বামে আর একবার ডানে চালাচ্ছি, যাতে গুলি গাড়িতে না লাগে। আমি সাবিয়ার দিকে তাকিয়ে বললাম, সাবিয়া, পিছনের গাড়িগুলোতে গুলি চালাতে পারবে? সাবিয়া মাথা নেড়ে হ্যাঁ বোধ উত্তর দিল। সাবিয়া গাড়ির জানালা দিয়েই তার মাথা বের করে তার কাছে থাকা বন্দুক দিয়ে গাড়িগুলো শ্যুট করতে লাগলো। প্রথমে কয়েকটা বুলেট মিস হলেও পরপর 2টা বুলেট পুলিশের গাড়ির চাকাতে লাগে, আর 2টা গাড়ি সেখানেই থেমে যায়। আমার বন্দুকের বুলেট শেষ, এখন কি করব? আমি একটা মুচকি হাসি দিয়ে গাড়ির স্পিড কমিয়ে দিলাম। আমার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল। আমার গাড়ির বেগ ধীরে, আবার আর্মির গাড়ি 2টা আমার গাড়ির পাশে এসে পড়ল। আমি আমার গাড়ির বেগ আবার বাড়িয়ে দিলাম, আর আর্মির গাড়ি 2টা তাদের গাড়ির বেগ বাড়িয়ে দিল। আমার 2 পাশে এসে পড়ল। তাদের গাড়ি থেকে 2জন আর্মি আমাদের বন্দুক দিয়ে তাক করলো। আমি একটা মুচকি হাসি দিয়ে আমার গাড়ির কোষে ব্রেক মারলাম, আর আর্মি 2টা গাড়ি থেকে 2জন আর্মি নিজেদেরকে শ্যুট করলো। ফলস্বরূপ তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমি আমাদের গাড়ির একটা হাইওয়েতে জঙ্গলের ভিতরে গিয়ে থামালাম। গাড়ি থেকে সবাই একে একে বের হলো। আমি আগের মতো তোমাদের বন্ধু হই, তাই আমাকে দেখে ভয় পাওয়ার কিছু হয়নি। আমি আগের মতোই আছি। না, তুই আগের মতো নেই। তুই ছিলি আমাদের শান্তশিষ্ট বন্ধু, কিন্তু আজকে সকাল থেকে যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মিম আর রাহুল, আজকে আমি সবাইকে সব কিছু খুলে ফেলবো। আমি গাড়ি থেকে কিছুটা দূরে সরে গেলাম। তারপর কোমর থেকে বন্দুক বের করে সাবিয়ার দিকে তাক করলাম। সাবিয়া ভয় পেয়ে গেল।
আলমগীর, তুমি কি করছো? আমাকে কেন মারবে? আমি তো তোমার সাথেই আছি। আমি একটা মুচকি হাসি দিয়ে সাবিয়াকে শ্যুট করলাম। সবাই চোখ বন্ধ করে ফেললো। একটা গুলি চলার শব্দ শোনা গেল। রাহুল আর মিম চোখ খুলে সাবিয়ার দিকে তাকালো। সাবিয়া নিজের চোখ খুলে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো তার কোনো গুলি লাগেনি। সাবিয়া আমার দিকে তাকিয়ে দেখলো আমি মুচকি হাসছি। সাবিহা, তুমি তোমার পিছনে তাকিয়ে দেখো। সাবিয়া পিছনে তাকিয়ে দেখে তার পিছনে একজন লোকের নিথর পড়ে আছে আর তার কপালে গুলির চিহ্ন। সেখান থেকে রক্ত বের হচ্ছে। জঙ্গলের ঝোপঝাড় থেকে আরও অনেকগুলো গুন্ডা টাইপের লোক বের হলো। সাবিয়া সবাইকে নিয়ে গাড়ির ভিতরে যাও, আর আমি বলা না পর্যন্ত গাড়ি থেকে বের হবে না। সবাই গাড়ির ভিতরে গিয়ে বসলো। আশেপাশে যত কুত্তা আমাকে মারতে এসেছে সবাই বের হ। পেছন থেকে হামলা করার লোক আমি পছন্দ করি না। সিংহের মতো মরবি, কুত্তার মতো নয়। আশেপাশে থেকে কমপক্ষে 50 জনের একটা টিম বের হলো। তাদের সামনে লিডারের মতো একজন দাঁড়ালো, যাকে আমার চিনতে অসুবিধা হলো না। কিরে হিমেল, তুই তো শাকিরের পালিত কুত্তা, আর তুই তোর সাথে আরও 50টা কুত্তাকে নিয়ে মিশছস এই মনস্টারকে মারতে? আলমগীর, চিনতে পারছস তাহলে আমাকে? যাই হোক, তুই যে খুনগুলো করেছিস তার জন্য শাকিল বস আমাকে পুরো শহরের নজর রাখতে বলেছে। আর আজকে একটা কলেজে তোর ব্যাপারে জানতে পারি, তাই শাকিল বসকে ইনফর্ম করেছি যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর চলে এসেছি তাকে মারতে। এবার তোকে মেরে তোর লাশ আগে শাকিল বসকে উপহার দিব, তারপর কুত্তাকে খাওয়াবো। সেটা সময়ই বলবে যে কে কুত্তাকে খাওয়াবে। এখন একে একে পাঠাইবি না, সবাইকে একসাথে পাঠা। আমার কাছে বেশি সময় নেই। তোদের মেরে তোর বসকেও তোদের কাছে মানে খবর পাঠাতে হবে। সবাই আমাকে ঘিরে ধরেছে। গাড়ির ভিতরে মিম গায়ে দিয়ে যাচ্ছে, কিন্তু ছাবিয়া তাকে সান্ত্বনা দিচ্ছে। ছাবিয়া জানে এসব আমার কাছে খেলার মতো। আমি আমার বন্দুক কোমরে গুজে রাখলাম, কারণ অনেক দিন হ্যান্ড টু হ্যান্ড ফাইট করি না। সবার কাছে চাকু দাও, আবার ফেভারিট চাইনিজ কল রয়েছে। সবাই একসাথে আমার দিকে দৌড়ে আসলো। আমার উপর যেই আঘাত করবে তখনই আমি স্লিপ কেটে সরে যাই। তারপর সবার বুকের বাম পাশে ঘুষি শুরু করি। জনপ্রতি 2টা করে ঘুষি যথেষ্ট। আমি জানি মানুষের কোন জায়গায় আঘাত করলেই মানুষের মৃত্যু হতে দেরি লাগবে না। আমাকে মনস্টার এমনিতেই বলে না। একে একে সবাইকে কুপকাত করে ফেলছি। এখন আর 10 জনের মতো ফাইট করার অবস্থায় রয়েছে। এমন সময় মাথার পিছনে প্রচণ্ড জোরে আঘাত পেলাম। আমি পিছনে তাকিয়ে দেখি হিমেল দাঁড়িয়ে আছে। তার হাতে আছে একটা লোহার পাইপ। আমি বলেছিলাম না কুত্তার মতো পিছন থেকে আঘাত করবি না? তুই প্রমাণ করে দিলি যে তুই সত্যি একটা কুত্তা। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ ততক্ষণে সেই বাকি 10 জন থেকে একজন আমার পিঠে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করেছে। আমার রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এবার সাবিয়াও ভয় পেয়ে গেল। সাবিয়াও কাঁদতে লাগলো। রাহুলের চোখ থেকে অবিরাম পানি ঝরছে। রাহুল কাঁদছে কারণ আমি সেই রকমই হই না কেন, আমি যে তার বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু। শালার বিশ্বাস নেই, তোরা একে মেরে ফেল, তবে তিলে তিলে মারবি। একেবারে মেরে ফেললে মজা পাবে না। তবে মনে রাখবি, এই শালা যদি বেঁচে যায় তাহলে আমার কিছুই করতে পাওয়া হবে না। আলমগীর নিজেই তোদের কেটে পিস পিস করে ফেলবে। 10 জন মিলকে আমাকে পা দিয়ে আঘাত করতে লাগলো। হিমেল পৈশাসিক হাসি দিয়ে আমার গাড়ির দিকে এগোতে শুরু করলো। আমরা একটা পাই না, আর শালা আলমগীরের 2টা মাল নিয়ে করে। আজকে একটাকে আমি নিব, আর একটা বসের সামনে নিয়ে গিয়ে বসকে উপহার দিব। হিমেল ছাবিয়া আর মিমকে টেনে গাড়ি থেকে বের করলো। রাহুল গাড়ি থেকে বের হয়ে হিমেলকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু রাহুলের মতো সাধারণ ছেলে প্রফেশনাল ফাইটারের সামনে আর কতক্ষণ টিকতে থাকতে পারবে? রাহুলের আহত দেহ মাটিতে পড়ে গেল। রাহুল আমার দিকে তাকিয়ে বন্ধু বলে ডাকলো। রাহুলের বন্ধুর অ্যাকশনে যেন আমার প্রাণহীন শৈল আবার প্রাণ ফিরে আনলো। আমার অচেতন মস্তিষ্ক বারবার বলছে, আলমগীর তোর এখনো মরার সময় হয়নি, তোর এখনো প্রতিশোধ নেওয়া বাকি আছে। তোর আপনজনদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব নিতে হবে এদের সবার থেকে। তুই একটা মনস্টার, আর মনস্টার এভাবে মরতে পারে না। আমার চোখ খুলে গেল আস্তে আস্তে। তখনও সবাইকে আমাকে আঘাত করেছিল, কিন্তু এসব আঘাতের দিকে আমার নজর নেই এখন। আমি দেখলাম হিমেল ছাবিয়ার মিমকে টেনে হিসড়ে তার গাড়িতে নিয়ে যাচ্ছে। আমার রক্ত টকবগিয়ে ফুটতে লাগলো। আমার দেহে রক্তের প্রবাহ যেন 10 গুণ বেড়ে গেল। আমি পাশে থাকা একজনের চাইনিজ স্ক্রল হাতে নিয়ে কুপাতে রাখলাম। প্রথমে কেউ কিছু না বুঝলেও পরে সবাই বুঝলো তাদের শরীর থেকে তাদের পা আলাদা হয়ে গেছে। সবাই মরণ চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হিমেল মরণ চিৎকার শুনে পেছনে তাকালো, আর তাকে যা দেখলো তাতে তার কলিজায় পানি শুকিয়ে গেছে ভয়ের কারণে। কারণ সে দেখলো তার সব লোক নিথর অবস্থায় পড়ে আছে, আর আমি রক্তাক্ত অবস্থায় হাতে একটা চাইনিজ কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছি।
আমার মুখে বাঁকা হাসি ফুটে উঠেছে। আমার এই বাঁকা হাসির রহস্য কেউ বের করতে পারেনি। আমার হাতে চাইনিজ কোরাল দেখে হিমেল প্রচণ্ড ভয় পেয়ে গেল, কারণ সে জানে যে এই চাইনিজ কোরাল আমার থেকে ভালো কেউ ব্যবহার করতে পারবে না। হিমেল আর রিভলভার বের করে আমাকে শ্যুট করলো। রিভলভারে 6টা বুলেট শেষ হয়ে গেল, তাও আমার কিছুই হলো না, কারণ প্রতিটা বুলেট আমি আমার কোরাল দিয়ে ঠেকিয়েছি। আমার হাত যে বুলেটের থেকেও বেশি স্পিডে চলে তা আবারও প্রমাণ হয়ে গেল। হিমেল এবার মিমো ছাবিয়াকে ছেড়ে দৌড়ে ঝোপঝাড়ের দিকে এগোতে লাগলো। হিমেল আমার থেকে অনেক দূরে আছে। আমি চোখ বন্ধ করে হিমেলের দিকে চাইনিজ কোরালটা নিক্ষেপ করলাম। মিম একটা চিৎকার দিল। আমি চিৎকারের শব্দ শুনে মিমের দিকে তাকালাম। মিমের কিছুই হয়নি। মিম হাত দিয়ে হিমেলের দিকে ইশারা করলো। হিমেলের দিকে তাকিয়ে দেখি আমার কোরালটা হিমেলের মাথা বরাবর লেগেছে, ফলে তার মাথা দুটুকরো হয়ে গেছে। আমি একটা মুচকি হাসি দিলাম। আমি হিমেলের দিকে এগিয়ে গেলাম। তারপর হিমেলের পকেট থেকে মোবাইল বের করে কল লিস্টে গেলাম। শাকিলের নাম্বার ভয়েস দিয়ে সেভ করা আছে। আমি শাকিলের নাম্বারে কল করার আগেই শাকিল ফোন দিল। আমি কল রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। কী রে হিমেল, তুই যে বললি কিসের সারপ্রাইজ দিবি আমাকে, আর তোকে যে বললাম কে তুই এই খুনগুলো করছে তা জানার জন্য, তুই কি জেনেছিস? আর কোথায় আমার সারপ্রাইজ? আমি তোর সারপ্রাইজ। কে বলছিস তুই? আর হিমেলের মোবাইল তোর কাছে কেন? হিমেল কোথায়? তাকে ফোন দে। হিমেলকে এখন ফোন দিতে পারবো না, সে এখন চিরনিদ্রায় শুয়ে আছে। চিন্তা নেই, তোকে পাঠিয়ে দিব হিমেলের কাছে, তুই শুধু অপেক্ষা কর। আমি জানি না কে তুই, আর তুইও জানিস না কে আমি। আমি হলাম ড্রাগন গ্যাংয়ের লিডার শাকিল, যে এসে মাফিয়া কিং দ্য মনস্টারকে মেরেছে। আরে তুই মনস্টারকে মারবি? মনস্টার কোনো পাতি মাস্টার না যে কেউ এসে তাকে মেরে ফেলবে। যারা গ্যাং নিয়ে চলে তাদের বলে গ্যাংস্টার, মানে তুই। আর যে একাই পুরো গ্যাংকে মারতে পারে সে হলো মনস্টার, মানে আমি। এই বলেই আমি আমার পৈশাচিক হাসিতে ফেটে উঠলাম। ওই পাশ থেকে শাকিলের কোনো শব্দ শোনা যাচ্ছে না, তার মানে সে নিশ্চয়ই বুঝে গেছে কে আমি। আমি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লাম, কারণ আমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমার আর কোনো কিছুই মনে নেই। চোখ বন্ধ হওয়ার আগে দেখলাম ছাবিয়া আর মিম আমার দিকে দৌড়ে আসছে। আমার চোখ ধীরে ধীরে খুলছে। আমি নিজেকে একটা রুমের ভিতরে আবিষ্কার করলাম। আশেপাশে তাকিয়ে বুঝলাম এটা কেবিন, মানে হাসপাতালে আছি। কিন্তু আমার চেহারা আর পরিচয় তো সবাই জেনে গেছে, তাহলে আমার চিকিৎসা কী করলো? এইসব ভাবছি এমন সময় কেবিনে মিম, ছাবিয়া আর রাহুল ঢুকলো। রাহুলের মাথায় ব্যান্ডেজ করা, মিমের হাতে সিরিঞ্জের চিহ্ন। আমার চিকিৎসা কী করলো? আমাকে তো সবাই জেনে গেছে, তাহলে হাসপাতালে কেন নিয়ে আসলে? এটা হাসপাতাল না, এটা একটা প্রাইভেট ক্লিনিক, যা আমার এক ফুফুর। ধন্যবাদ তোমাকে মিম। আমি একজন খুনি মাফিয়া, তাও আমার জন্য এত কিছু করছো তোমরা, কিন্তু কেন? কারণ তুই হলে আমাদের বন্ধু, আর বন্ধুদের জন্য জীবন বাজি রাখতেও রাজি। রাহুলের কথা শুনে তুই ফিটা অস্ত্র করিয়ে বলল, তোর কথা শুনলে না আমার একজনের কথা মনে পড়ে, সেও তোর মতো আমার জন্য জীবন দিতে পারে। তুই কার কথা বলছিস? রাহুল, তার নামও রাহুল। সে আলমগীর আর আমার বেস্ট ফ্রেন্ড। আজ আলমগীর যাই হয়েছে সব তার জন্য। আলমগীরের আগে মাফিয়া বা খুনি ছিল না, সে ছিল কলেজের সব থেকে ফাজেল, ব্রিলিয়ান্ট, মনের দিক থেকে ভালো ছেলে। কিন্তু এক আচমকা হাওয়া তার জীবনের সব কিছু উল্টাপাল্টা করে দেয়। সবাই অবাক হয়ে গেল। এমন কি হয়েছিল যার জন্য আলমগীর মনস্টার হলো? কি জন্য সে বই খাতা ছেড়ে অস্ত্র হাতে তুলে নিল? আমি বলা শুরু করলাম আমার রঙিল অতীত কীভাবে ভয়ঙ্কর অতীতে পরিণত হলো। 1.5 বছর আগে আমরা তখন কলেজে পড়তাম, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। সবার মতো আমরা নতুন বন্ধু খুঁজে নিই, কারণ আমরা 3 জন ছোটোবেলা থেকে একসাথে থাকতাম। 3 জন বলতে আমি, ছাবিয়া আর রাহুল। আমার বেস্ট ফ্রেন্ড বলতে রাহুলই ছিল, যে আমার কাছে মানুষ ছিল। আমরা 3 জনই এতিমখানায় বড় হয়েছি, কিন্তু ছাবিয়াকে এক বড়লোক দম্পতি দত্তক নেয়। কিন্তু তারপরও আমরা একসাথেই বড় হয়েছি, সবসময় একসাথে থাকতে পছন্দ করি। আমরা 3 জনে ছিলাম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতাম। আমি ছাবিয়াকে বন্ধুর নজরে দেখলেও সে আমাকে বন্ধুর থেকে বেশি কিছু ভাবে, তা আমি জানি, কিন্তু কখনো তা প্রকাশ করিনি। আমরা প্রতিদিনের মতো কলেজে গেলাম, সেখানে গিয়ে সবাই আমরা আনন্দ করি। একদিন আমি কলেজে গিয়ে দেখি রাহুল উদাস হয়ে বসে আছে। কিরে বন্ধু, কী হয়েছে তোর? এমন মনমরা হয়ে কেন বসে আছিস? ঠিকই তো, যে পোলায় সারাদিন ফালতু কথা বলে আমাদের মাথা খেয়ে ফেলে, আজ সে এরকম নির্বাক হয়ে বসে আছে কেন? রাহুল আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে দোস্ত, তুই কাঁদছিস কেন? বন্ধু, আমার সব শেষ। আমি নীলাকে অনেক ভালোবাসি, সেও আমাকে এতদিন ভালোবাসে বলে গতকাল ব্রেকআপ করেছে। আমি তাকে ছাড়া বাঁচবো না। আমি রাহুলকে আমার থেকে ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম। রাহুল গাড়ি হাত দিয়ে আমাকে বলল,
দোস্ত, তুই তো জান কি আমাকে মারতে পারলি? মেরেছে, বেশ করেছে। তোকে তো মেরে হাড়গোড় সব ভেঙে ফেলা উচিত। তুই 2 দিনের একটা মেয়ের জন্য আমাদের ছেড়ে তুই চলে যাবি? আর কোনো মেয়ের এত বড় সাহস যে আমাদের কিউটের ডিব্বা দোস্তকে ঠকিয়েছে? তার নাম নীলা, সে আমাদের এই কলেজের প্রিন্সিপাল ম্যাডামের মেয়ে। আমি আর সাবিয়া এই কপরের মুখের দিকে তাকালাম। তারপর রাহুলকে ধমকে সেরে বললাম, হোস শালা, তোর কোনো মেয়ে পেলি না, শেষ পর্যন্ত ওই লেডি হিটলার মেয়েকেই তো ভালোবাসতে হলো। তুই কি এখনও আমাকে মারবি বা বকবি? ওই মেয়ের কোনো ব্যবস্থা করবি না? কেন করব না? অবশ্যই করব। সেই মেয়েকে যদি আমি আর নানের নাম মনে না করিয়ে দেই, তাহলে আমার নামও সাবিহানা। আলমগীর, তুমি কিছু ভেবেছো? আমি মনে মনে কিছু ভেবে নিলাম। তারপর আমার বিখ্যাত সেই রহস্যময়ী হাসি দিলাম। এই হাসির মানে সাবিয়া রাহুল না জানলেও এটা বোঝা গেছে যে আমার মাথায় কোনো বুদ্ধি এসেছে। রাত 11টা বাজে। রাহুলকে প্রিন্সিপাল ম্যামের বাসায় সামনে অপেক্ষা করতে বললাম। রাহুল বাসার সামনের বেঞ্চে বসে আছে। এমন সময় সে সাবিয়াকে আসতে দেখলো। কি রে, তোর আসতে তো দেরি হলো কেন? আর আলমগিরি বা কোথায়? আমি তোদের মতো ছেলে না যে এত রাতে একা আসার পারমিশন ফ্ল্যাটের দারোয়ান দেবে। আর আলমগীর ফোনে বলল যে সে নাকি আসছে। তাদের কথা বলার মাঝেই আমি এসে বললাম, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? আর তার হাতের থলিতে কি আছে? আমি একটা বাঁকা হাসি দিয়ে থলিতে খুললাম। সেখান থেকে আমি অনেকগুলো বড় বড় পাথর বের করলাম। কিন্তু এই পাথর দিয়ে আমরা কি করব? বলবো না, দেখাবো। প্রিন্সিপাল ম্যাডামের বাড়িটা দোতলা, আর দোতলার বারান্দাযুক্ত রুমই প্রিন্সিপাল ম্যাডামের মেয়ের রুম, যা রাহুল আমাকে বলেছে। আমি একটা পাথর নিয়ে বারান্দার জানালার দিকে ছুরি মারলাম। নির্ভুল নিশানা, সোজা গিয়ে জানালা লাগলো পাথরটা। আর যে জায়গায় লেগেছে সেই জায়গাটা ভেঙে গেছে। আমি একটা শয়তানি হাসি দিয়ে পাথরের থলিটা সাবিয়ার রাহুলের দিকে এগিয়ে দিলাম। তারা হাতে পাথর নিয়ে জানালার দিকে ছুরি মারলো। কসকস করে জানালাটা ভেঙে গেল। আমি আর একটা পাথর ছেড়ে মারলাম, কিন্তু তখনই বারান্দার দরজা খুলে প্রিন্সিপাল ম্যাডাম বের হয়ে আসলো। আর পাথরটা প্রিন্সিপাল ম্যাডামের মাথায় গিয়ে লাগলো। দোস্ত, এ কী করলি? এখন তো আমরা শেষ। আমি কি করব? তুই না বললি এটা নীলার রুম, তাহলে প্রিন্সিপাল ম্যাম কোথা থেকে আসলো? প্রিন্সিপাল ম্যাম আমাদের দেখে ফেললো। আলমগীর, তোমরা আমার বাসায় এত রাতে পাথর মেরেছ? এর শাস্তি কত ভয়ানক হবে তুমি কি জানো? ম্যাডাম, আমাদের ভয় দেখে লাভ নেই। আপনার মেয়েকে বোঝান, সে আমার এই নিষ্পাপ বন্ধুর মন নিয়ে খেলছে। সে আমার বন্ধুকে এতদিন ব্যবহার করে এখন কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে এর একটা ভেদ করতে হবে, আর তা করবেন ম্যাম আপনি। আমি এক বুক সাহস নিয়ে কথাটা বললাম। প্রিন্সিপাল ম্যাম তার মেয়েকে ডাকলো। নীলা, আলমগীর কি বলছে? তুই নাকি রাহুলের সাথে প্রেমের নাটক করেছ? রাহুল নীলাকে দেখে আমার কানে কানে বলল, দোস্ত, একটা ভুল হয়ে গেছে। সেই নীলা না যে আমাকে ধোকা দিয়েছে, তার মানে সে আমাকে মিথ্যা কথা বলেছে। রাহুলের কথা শুনে আমি আকাশ থেকে বললাম। নীলা রাহুলের দিকে তাকিয়ে বলল, না আম্মু, আমি তো রাহুলকে ঠিক মতো চিনিও না। প্রিন্সিপাল ম্যাম এবার আমাদের দিকে তাকালো। সে কিছু বলবে তার আগে সে চমকে গেল, কারণ সেখানে কেউ নেই। নীলার কথা শেষ হওয়ার আগে আমরা পালিয়ে গেছি সেখান থেকে। আমরা 3 জন নির্জন রাস্তা দিয়ে হাঁটছি। হাতারাম, আগে শিওর তো হয়ে নিবি কে আসল নীলা। তোর নীলার চক্করে আজকে আমরা ফেসে গেলাম। আরে, আমি কি করে জানবো যে ওই মেয়ে আমাকে ভুল পরিচয় দিবে? এখন কি করব? প্রিন্সিপাল ম্যাডাম তো আগামীকাল আমাদেরকে কলেজ থেকে বের করে দিবে। তখন আমাদের হাতে আর কিছু করা থাকবে না। দোস্ত, তুই কিছু একটা কর। এখন আমি করব। সবসময় যখন আমিই করি, এখন এবারও আমি কিছু করব। আমি একটা বেঞ্চে বসলাম। এরপর ভাবতে লাগলাম, একসময় আমার মুখে সেই বিখ্যাত রহস্যময়ী বাঁকা হাসি ফুটে উঠল। আমার এই হাসির মানে এই 2 জনই জানে। তুমি কোনো আইডিয়া খুঁজে পেয়েছো, তাই না? আগামীকাল থেকে আমাদের কলেজে গ্রীষ্ম বন্ধ শুরু হবে। তো আমরা আগামীকাল কলেজে যাব না। কলেজ খোলার পর একটা অজুহাত দিবনি লেডি হিটলারকে। কিন্তু লেডি হিটলার যদি আমাদের বিরুদ্ধে পুলিশ কেস করে, তাহলে কি করব? আমাদের তো পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ আমাদের তখনই ধরবে যখন আমরা এই এলাকাতে থাকবো। আমরা এই এলাকা থেকে চলে যাব কয়েকদিনের জন্য। অনেক ভালো বুদ্ধি, কিন্তু আমরা যাব কোথায়? কয়েকদিন বাদবানে ঘুরতে গেলে কেমন হবে? বুদ্ধি খারাপ না, তবে ঘুরতে গেলে তো অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো আমরা? আরে টাকার বিষয়ে তোকে ভাবতে হবে না। আমি আম্মু আব্বুকে বললে তারা সব ব্যবস্থা করে দিবে। তাহলে তো আর কোনো সমস্যা নেই। আগামীকালে আমরা রওনা দিব। পরের দিন ভোরবেলায় আমরা এলাকা ছেড়ে চলে যাই। আমার কাছে খুব এক্সাইটিং লাগলো বিষয়টা। একদিকে আমরা পালিয়ে যাচ্ছি, আবার আরেকদিকে আমাদের ঘুরতে যাচ্ছি। বলতে গেলে এক ঢিলে 2 পাখি মারছি। তবে আমরা পালাতাম না, কিন্তু আমাদের প্রিন্সিপাল হলো একটা লেডি হিটলার। আমরা ভোরেই বাসে উঠে পড়লাম।
দীর্ঘ একটা জার্নির পরে আমরা বান্দরবনে পৌঁছালাম। সাবিয়ার বাবা আগেই হোটেল বুক করে রেখেছিল আমাদের জন্য। আমি আর রাহুলের জন্য আলাদা রুম বুক করেছি, কিন্তু আমি কথা বলে রাহুলকে আমার রুমে থাকার ব্যবস্থা করে নিয়েছি। সাবিয়া ঠিক আমাদের পাশের রুমে আছে। আমরা এত বড় রাস্তা পার হওয়ার পর অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমাদের এখন একটা লম্বা ঘুমের দরকার। তাই আমি ঘুমাতে চলে গেলাম, কিন্তু সাবিয়া আর রাহুল কিছু একটা নিয়ে কথা বলছে। দোস্ত, তুই তো সব জানিস যে আমি আলমগীরকে অনেক ভালোবাসি। প্লিজ এই ট্রিপ শেষ হওয়ার আগেই একটা ব্যবস্থা কর, যাতে আমি আমার মনের কথা বলতে পারি। কখনো না, আমি আমার নিষ্পাপ বন্ধুকে তোর মতো ডাইনির খপ্পরে পড়তে দিব না। এবার কিন্তু মার খাবি, বেশি কথা বলবি না, যা বলার তাই করবি। কথার হেরফের হলে আমি প্রিন্সিপাল ম্যামকে বলে দেব। সব তোর প্ল্যান ছিল, আমরা কিছুই জানতাম না। না দোস্ত, এরকম কিছু করিস না, আমি তোর আর আলমগীর রিলেশন করিয়ে দিব। এই বলে রাহুল রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো, আর সাবিয়া চলে গেল নিজের রুমে। কোনো মতে দিনটা কেটে গেল। তারপর ডিনার করে আবার রুমে গেলাম, কারণ প্ল্যান মতো আগামীকাল আমরা এলাকাটা ঘুরে দেখব। কিন্তু রাহুল আর সাবিয়া চোখে চোখে ইশারায় কথা বলছিল, যা আমার নজরে পড়েছে। এরা দুজনেই কোনো একটা প্ল্যান করতেছে, যা আমি বুঝতে পারছি। পরের দিন সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম এলাকাটা ঘুরে দেখার জন্য। হোটেল ম্যানেজার গাইড নিতে বলেছিল, তবে গাইড নেওয়ার মানে বাবা মায়ের শাসনের মতো এই করো না, ওই করো না, এদিকে যেও না, ওদিকে যেও না। তাই আমরা গাইড নিয়ে নিই। আমরা জঙ্গলের ভেতরে ঢুকলাম। পাহাড়ি এলাকাটার সাথে জঙ্গলের দৃশ্য এক কথায় অসাধারণ। আমি সামনে দিয়ে হাঁটছি, আর রাহুল ও সাবিয়া পিছিয়ে পিছিয়ে হাঁটছে। এমন সময় সাবিয়া রাহুলকে ধাক্কা দিয়ে সামনে আমার কাছে পাঠিয়ে দিল। আচ্ছা দোস্ত, তোর কি কখনো কোনো মেয়েকে ভালো লাগেনি? মানে তুই তো এই ব্যাপার নিয়ে কোনো সময় আমাদের সাথে কথা বলিসনি, তাই জিজ্ঞেস করলাম। তোকে যদি সাবিয়া এই কথা জিজ্ঞেস করতে পাঠিয়ে থাকে, তাহলে আগেই বলে দিচ্ছি, কোনো লাভ হবে না তোদের। কেন, সাবে কি ভালো মেয়ে না? আমরা তাকে ছোটোবেলা থেকে দেখে আসতেছি। সাবের মতো ভালো মনের মেয়ে তুই কোথায় পাবি? আমি কোনো সময় বলিনি যে সাবিয়া খারাপ মেয়ে, কিন্তু সাবিয়াকে সবসময় আমি একজন ভালো বন্ধু হিসেবে দেখে আসছি। আর সাবিয়ার মন যে কত ভালো তা আমার আর তোর ছাড়া ভালো কে জানে। আর তোর আর নীলের ব্যাপার জেনে সেই বেশি রেগে গিয়েছিল, কারণ তার মন হলো নিষ্পাপ। আর সে যেই সংসারে যাবে সেই সংসার আলোকিত করে রাখবে। বাহ দোস্ত বাহ, আজ পর্যন্ত আমার ব্যাপারেও এত ভালো ভালো কথা বলিস নাই। আর সাবিয়ার ব্যাপারে মুখ থেকে যেন মধু পড়ছে। আবার বলিস যে তুই তাকে বন্ধুর নজরে দেখিস। আরে আমি তেমনভাবে বলিনি। আর আমরা কি এখনও এসব কথা বলতে এসেছি? আমরা এখানে এসেছি তোর মন ভালো করতে আর ঘোরাঘুরি করতে। এখন এইসব না বলে চল পাহাড়ে যে উঠি। আমি পাহাড়ে উঠতে শুরু করলাম। সাবিয়া রাহুলের কাছে গেল। সবই তো শুনলি, এখন কি করবি? আসলে রাহুল সাবিয়ার মোবাইলে আগে থেকেই ফোন দিয়েছিল, যাতে আমাদের মাঝে যা কথাই হোক না কেন সাবিয়া তা শুনতে পারে। শুনলামই তো, তবে আমিও হার মানবো না, চেষ্টা করতে থাকবো। আলমগীর কিন্তু এখনও না বলে নাই। তোর কথার মানেটা কি? আমার কথার মানে হলো, আমার থেকে বেশি আলমগীরকে কেউ চেনে না। আলমগীরের কোনো কিছু অপছন্দ হলে সে সরাসরি মানা করে দেয়, কিন্তু তোর ব্যাপারে সে স্পষ্টভাবে কিছু বলেনি। মানে তার মনেও তোর জন্য আলাদা ফিলিংস আছে। এখন শুধু তোকে সেই ফিলিংসটা বের করতে হবে তার ভালোবাসা দিয়ে। সাবিয়া আর কিছু বললো না। তারপর তারা দুজনেই পাহাড়ে চড়তে শুরু করলো। সেদিন লাঞ্চ আমরা পাহাড়ের উপরে রেস্তোরাঁয় করেছি। বিকালে ঘুরে আমরা আবার হোটেলে চলে গেলাম। শরীর ক্লান্ত, তাই মাগরিবের নামাজ পড়েই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে এশার নামাজ পড়ে ডিনার করে নিলাম। রাহুল রুমে চলে গেল আগে আগে। আমি আর সাবিয়া একসাথে রুমে যাচ্ছি। আমি আমার রুমে যাওয়ার সময় সাবিয়া আমাকে টেনে তার রুমে নিয়ে গেল। আমাকে টেনে সাবিয়ার বিছানায় ফেলে দিল। আমি সাথে সাথেই উঠে গেলাম। এটা কী ধরনের অসভ্যতা সাবিয়া? আমাকে এভাবে এখানে কেন নিয়ে আসলে? আলমগীর, তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। তখন তুমি সেটা আবেগ বলে উড়িয়ে দিয়েছ, কিন্তু এখন কি বলবে তুমি? দেখো সাবিয়া, আমি শুধু তোমাকে একজন ভালো বন্ধুর নজরে দেখি, আর কিছুই না। এখন সরো, আমাকে যেতে দাও, নাহলে রাহুল আমাকে খুঁজতে বের হবে। রাহুলই আমাকে বুদ্ধি দিয়েছে তোমাকে এখানে এনে তোমার থেকে তোমার মনের কথা বের করার জন্য। শালাই ফাঁসিয়ে দিল। একবার কাছে পাই, তারপর দেখিয়ে দিব। রাহুলকে পরে দেখো, আগে আমাকে নিয়ে ভাবো। তোমাকে নিয়ে ভাবার কি আছে? আগে যাই ভাবতাম, এখনও তাই ভাবি। ও তাই নাকি? কথাটা বলে সাবি আমার দিকে এগোতে লাগলো, আর তার শরীর থেকে শার্টের একটা করে বোতাম ফুলতে লাগলো। এই কী করছো সাবিয়া? কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলাম, কারণ সাবিয়ার কাণ্ড দেখি আমার কথা আটকে যাচ্ছে।
তেমন কিছু না, শুধু নিজেকে তোমার সঁপে দিচ্ছি যাতে আমার প্রতি তোমার ভালোবাসা জন্মে। এই বলে সাবিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। সাবিয়া যেই আমার উপর শুয়ে যাবে তখনই আমি সরে গেলাম। আমি সাবিয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আর নিজের রুমে চলে গেলাম। কিরে তুই এত তাড়াতাড়ি এসে গেলি? সাবিয়া তোকে আসতে দিল? আমি রাহুলের দিকে রাগান্বিত দৃষ্টিতে এগোতে লাগলাম। রাহুল আমার রাগের চেহারা দেখে ভয় পেয়ে গেল। কিরে তুই এগোচ্ছিস কেন? বিশ্বাস কর দোস্ত, সাবিয়া কী করেছে আমি কিছুই জানি না, সব কিছু সাবিয়ার প্ল্যান। আমি রাহুলকে মারা শুরু করলাম। সেদিনের মতো শুয়ে পড়লাম। রাহুল ক্লান্ত হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমি হয়তো সাবিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু মন থেকে কেন জানি রেসপন্স পাচ্ছি না। আগামীকাল সাবিয়াকে নিজের মনের কথা বলে দিব ভাবছি, দেখা যাক কী হয়। মনে মনে কথাগুলো ভাবলাম। পরের দিন সকালে আমি ভোর ভোর ঘুম থেকে উঠে রুম থেকে চলে গেলাম। ব্রেকফাস্টের সময় সাবিয়া আর রাহুল আমাকে খোঁজার জন্য বের হলো। তারা আমাকে ফোনে হলো না, কারণ আমি আমার মোবাইল বন্ধ করে রেখেছি। সব আমার দোষ। আমি যদি আলমগীরকে না ফোর্স করতাম আমাকে ভালোবাসার জন্য, তাহলে হয়তো সে চলে যেত না। না, সব দোষ আমার। আমি তোকে ওইসব উল্টোপাল্টা বুদ্ধি দিয়েছি, আমারই সব দোষ। আলমগীর প্লিজ তুই ফিরে আয়। আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিব। কারো ক্ষমা চাইতে হবে না। রাহুল আর সাবিয়া পিছনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। রাহুল দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত আমাকে ক্ষমা করে দে, আমি আর উল্টোপাল্টা বুদ্ধি বের করে তোকে ডিস্টার্ব করবো না। তাও তুই আমাদের উপর রাগ করে থাকিস না। আরে আমি কারোর উপর রাগ করিনি, আমি একটা কাজে বের হয়েছিলাম। আমি এবার বিকালে কাউকে না জানিয়ে বের হয়ে যাই হোটেল থেকে। সন্ধ্যার আগে আবার ফিরে আসি। এবারও দুজন চিন্তিত ছিল, কিন্তু আমি ফিরে আসায় দুজনে টেনশন মুক্ত হয়। কিরে আজকে তোর কি হয়েছে? সকালেও গায়েব ছিলি আর একটু আগেও গায়েব হয়ে গেছিস। তোর মাথায় কি চলছে ভালো করে বল তো। সময় হলে একাই বুঝে যাবি। এই বলে আমি একটা মুচকি হাসি দিয়ে চলে গেলাম। রাত 8টায় আমি রাহুলকে বললাম বের হতে। তারপর সাবিয়ার রুমেও গেলাম। দুজনকে নিয়ে বাইরে গেলাম। কিরে এখন কোথায় যাচ্ছি আমরা? আবার কোথায় বাইরে যাচ্ছি ঘুরতে। আজকে জঙ্গলের ভিতরে ঘুরতে যাব। তুমি কি পাগল হলে নাকি? এত রাতে আমরা জঙ্গলে যাব? এটা আমাদের জন্য কতটা বিপদের হবে তা তোমার জানা নেই। আরে আমার সব কিছু জানে আছে, কোনো সমস্যা হবে না, আমাকে বিশ্বাস করতে পারো। আমি জঙ্গলের মাঝ বরাবর একটা জায়গায় গিয়ে থামলাম। আশেপাশে পুরো অন্ধকারে পড়ে গেছে। এই জায়গায় কী আছে যা দেখার জন্য আমাদের এখানে নিয়ে এসেছিস? শুধু দেখতে থাক কি হয়। আমি 2বার হাত তুলে দিলাম আর সাথে সাথে আশেপাশের লাইট জ্বলে উঠলো। আশেপাশের লাইটের আলোয় জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে। ওয়াও, এই জায়গায় দিনের বেলায় অনেক এসেছি, কিন্তু রাতের বেলায় জায়গাটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই আয়োজন কার জন্য আলমগীর? তোমার জন্য সাবিয়া। আজ আমি তোমার জন্যই এই আয়োজন করেছি। আজ আমি আমার মনের কথা তোমাকে বলতে চাই। 1 মিনিট, তুই সাবিয়াকে প্রপোজ করবি মানলাম, কিন্তু এখানে আমাকে কেন নিয়ে আসলি? তোকে ছাড়া লাইফে কিছু করেছি যে আজকে তোকে ছাড়া লাইফে এত বড় ডিসিশন নিব। তুই সাবিয়াকে প্রপোজ কর, আমি এলাকাটা ঘুরে আসি। আর তোর প্রায় আজকে ঘোরাঘুরি হয়নি, আর তাছাড়া আমি কাবাবে হাড্ডি হতে চাই না। এই বলে রাহুল জঙ্গলের ভিতরে চলে গেল, কিন্তু রাহুল জানে না যে এটাই তার শেষ যাওয়া। আমরা রাহুলের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আরে আমার কথা তো শোন। যা, না শুনেই চলে গেল। সাবিয়া আমার কলার ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। রাহুলের কথা বাদ দাও, আর এতদিন আমাকে শুধু শুধু কেন ঘুরিয়েছো? গতকাল যখন তোমাকে এত করে জোর করলাম তখনও তুমি আমাকে না বলে চলে গিয়েছো। আর আজকে সারাদিন আমি নিজেকে কতটা দোষী মনে করেছি তুমি জানো? আমি 2 কদম পিছিয়ে গেলাম। আরে আমি তো এমনি ঘুরিয়েছি। আর তাছাড়া আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে যদি কেউ এত সহজে পেয়ে যায় তাহলে এই দুনিয়ার ছেলেদের গুরুত্বই কমে যাবে। ও তাই নাকি? আর আমি তো একটু বেশি হ্যান্ডসাম। ঠিক আছে, তাহলে এখন প্রপোজ করো। তুমি জেনে গেছো আমি তোমাকে ভালোবাসি, তাহলে এবার এই ফালতু প্রপোজ করতে হবে কেন? না না, প্রপোজ না করলে আমি মানবো না। এখন ভাব বেড়ে গেছে না? এখন তোমাকেও মানতে হবে। ঠিক আছে, কিন্তু আমি কিছু বলবো না, করে দেখাবো। এই বলেই সাবিয়াকে নিজের কাছে টেনে নিলাম। আমার গরম নিঃশ্বাস সাবিয়ার ঘাড়ে পড়ছে। সাবিয়ার ঠোঁটজোড়া কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমি সাবিয়ার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে আবদ্ধ করে ফেললাম। আমরা সেই সময় পুরো দুনিয়াটা ভুলে নিজেদের মতো কিস করতে লাগলাম। কিন্তু আমাদের কিস করায় ব্যাঘাত ঘটল যখন রাহুলের চিৎকার শুনতে পেলাম। আমি সাবিয়াকে ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলাম। সাবিয়া আমার পেছে পেছে আসেনি, কারণ আমার দৌড়ের সাথে সে পারেনি। রাহুলের চিৎকার যে দিক থেকে এসেছিল আমি সেই দিকে গেলাম। আমি অনেকবার রাহুলের নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি জোরে জোরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না।
রাহুলের কিছু হয়নি তো? এভাবে আমি আরও ভয় পেয়ে গেলাম। চারদিকে অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশ চালু করলাম। হঠাৎ আমার মাথায় একটা কথা আসলো। ইস, এই কথাটা আমি আগে কেন ভাবিনি? আমি দ্রুত রাহুলকে ফোন দিলাম। রাহুলের মোবাইলের আওয়াজ কাছে শুনতে পেলাম। তার মানে সে কাছে ফিরে গেছে। আমি মোবাইলের আওয়াজের পেছনে গেলাম। আশেপাশে তাকিয়ে রাহুলের মোবাইলে একটা চোখের কাছে পেলাম। তার মানে রাহুল আশেপাশে আছে। এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয় সাবিয়া হোটেলে ফিরে গেছে। আমি আশেপাশে ঝোপঝাড় খুঁজে দেখছি, এমন সময় একটা ঝোপ নড়ে উঠল। আমি ধীরে ধীরে যেই ঝোপের দিকে এগোতে লাগলাম, আমার মনে ভয় বিরাজ করছে, কারণ সেখানে কোনো পশুও থাকতে পারে। এক বুক সাহস নিয়ে আমি ঝোপের কাছে গেলাম। সেখানে গিয়ে যা দেখি তাতে আমার কলিজার পানি শুকিয়ে গেল। আমার সামনেই আমার প্রাণপ্রিয় বন্ধু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি রাহুলকে ঝোপের আড়াল থেকে বের করে খোলা জায়গায় নিয়ে আসি। রাহুলের মাথা আমার কোলে রাখলাম। রাহুলের পিঠে গুলির চিহ্ন আছে। তার মানে রাহুলকে কেউ গুলি করেছে। আমার চোখ থেকে অবিরাম পানি পড়ছে। আমার সাথে যেন আজ আকাশও কান্না করছে। রাহুল, চোখ খোল। বন্ধু দেখ, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই তোর। রাহুল কোনো কথা বলছে না। আমি রাহুলের বুকে কান দিলাম। রাহুলের স্পিনটাও ধীরে ধীরে ধুকছে। রাহুলের রক্ত এই বৃষ্টির পানি মুছে ফেললেও আমার মনের কষ্ট মুছতে পারবে না। বন্ধু, তুই আমাকে এভাবে একা রেখে যেতে পারিসবি না। দোস্ত, তোর কিছুই হবে না। তোকে উঠতে হবে। আমি তোকে কিছুই হতে দেব না। আমি এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাব। এমন সময় রাহুলের শরীর কেঁপে উঠল। রাহুল ধীরে ধীরে কিছু বলছে। আমি শোনার চেষ্টা করলাম। বন্ধু, আমি তোর বিয়ে দেখে দিতে পারলাম না রে, আমাকে ক্ষমা করে দিস। বাকি জীবন তোকে বন্ধুর সাথে থাকতে হবে। না বন্ধু, আমি তোর কিছুই হতে দিব না। তোর এই অবস্থা কী করলো আমাকে শুধু বল। আমি যখন জঙ্গলের গভীরে আসি তখন আমি অনেকজন লোককে দেখতে পাই, অস্ত্রসহ, যারা দুইজন লোককে বন্দি করে নিয়ে যাচ্ছিল। আমি কৌতূহলবশত তাদের পিছনে যাই, আর সেখানে গিয়ে দেখি তারা একজন লোককে গুলি করে খুন করে ফেললো। একজন লোককে এভাবে মরতে দেখে আমি ভীষণ ভয় পাই আর চিৎকার করি। আমার চিৎকার তারা শুনতে পায় আর আমাকে গুলি করে। আমি আহত অবস্থায় ওদের পালিয়ে এসেছি। তারা মনে হয় এখনও আমাকে খুঁজছে। তুই পালিয়ে যা বন্ধু, আর সাবিকে নিয়ে ভালো। আর কিছু বললো না রাহুল। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি রাহুলকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আজ আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে। সব দোষ শুধু আমার, কারণ আমি রাহুলকে এখানে না নিয়ে আসলেও হয়তো সে বেঁচে থাকতো। এমন সময় আমার কানে কারো পায়ের শব্দ এলো। বৃষ্টির পানিতে হাঁটাহাঁটির শব্দ আরও প্রখরভাবে শোনা যায়। আমার কানে রাহুলের কথা ভেসে আসছে। দোস্ত, পালিয়ে যায় এখান থেকে। আমি যেই পালিয়ে যাব ঠিক তখনই আমার বিবেক আমাকে পালাতে দিল না। আমার বিবেক বলছে যে বা যারা আমার বন্ধুকে মেরেছে তাদের সবাইকে যেন আমি নিজ হাতে মারি। আমি সেই পাওয়ার আওয়াজ পিছনে গেলাম। সেখানে গিয়ে দেখি তারা অনেকেই লাইট দিয়ে এদিক ওদিক কিছু খুঁজছে, হয়তো রাহুলকে খুঁজছে। কিছুক্ষণ পর সবাই নিজেদের আস্থানায় চলে গেল, যা জঙ্গলের ভেতরে। আমিও পিছু পিছু আস্থানায় পৌঁছে গেলাম। সেখানে লিডারের মতো একজন কথা বলছে। কিরে, খুঁজে পেলি তাকে যে আমার খুন করা দেখেছে? না বস, আমরা তাকে অনেক খুঁজে পাইনি। সে এতক্ষণে আপনার গুলিকে মরে গেছে। আমার বুঝতে বাকি রইল না যে রাহুলের এই লিডারের মতো লোকটাই মেরেছে। আমার শরীরে রক্ত যেন 10 গুণ গতিতে প্রবাহ করছে। আশেপাশে বৃষ্টির কারণে অন্ধকারে যেন আরও বেড়ে গেছে। আমি অন্ধকারের সুযোগে একজন পাহারাদারকে আঘাত করে তার থেকে বন্দুক কেড়ে নেই। আমি তাদের সামনে গেলাম। অন্ধকারের জন্য কেউ আমার চেহারা ভালোভাবে দেখতে পারছে না। কে রে তুই যে আমাদের আস্তানায় এসেছিস? এখানে আসা মানে মৃত্যু। একটু আগে আমার বন্ধু এখানে এসেছিল, তাকে কি তুই মেরেছিস? গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। লিডার হাসি থামিয়ে বলল, হ্যাঁ, আমি মেরেছি। এখনই কি করবি? আমাকে মারবি? তোর বন্ধুর মতো তোর অবস্থা হবে। আমি পেছন থেকে বন্দুক বের করে লিডারের মাথা বরাবর শ্যুট করলাম। এই অন্ধকারের মধ্যে আমি কিভাবে নির্ভুল নিশানা করলাম আমি নিজেও জানি না। সবার সামনে লিডারের মরদেহ পড়ে গেল। সবাই আমাকে ঘিরে ধরেছে। আমি জানি এতজনের সাথে পেরে ওঠা সম্ভব না, তো আমি লড়বো আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধের জন্য। আমি একে একে শ্যুট করতে লাগলাম সবাইকে, কিন্তু হঠাৎ একজনের ফ্লাইং কিক মেরে আমার হাত থেকে বন্দুক ফেলে দেয়। সবাই মিলে একসাথে আমাকে আঘাত করতে থাকে। আমার শরীর থেকেও রক্তের বন্যা বইতে লাগলো। আমার শরীর মাটিতে পড়ে গেছে, কিন্তু তখন আমার জ্ঞান ছিল। হঠাৎ আমার হাতে কিছু একটা লাগলো। ধারালো জিনিসটা হাতে নিয়ে সবাইকে কোপাতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই সবার শরীর থেকে সবার হাত পা আলাদা করে দিয়েছি। সে সময় আকাশে বিদ্যুৎ চমকালো আর চারদিকে আলো হয়ে গেল। কিছুক্ষণের জন্য
আমার রক্তাক্ত চেহারা আলোতে ফুটে উঠল। আমি হাতের দিকে তাকালাম, এটা একটা চাইনিজ কোরাল। আজ আমি যেন আগের আলমগীর না, এখন আমি অন্য কেউ হয়ে গেছি। আমার ভিতর যেন হিংস্রতা বেড়ে গেছে, হয়ে গেছে রক্তের নেশা। আশেপাশে রক্তের বন্যা হয়ে গেছে। আমি সবাইকে মেরে ফেললাম কিছুক্ষণের মধ্যে। এইটা একটা সময় পর আমি অজ্ঞান হয়ে পড়ি, এত ধকল সহ্য করতে না পেরে। আমার চোখ যখন খুলে তখন আমি নিজেকে একটা ঘরে পাই। ঘরের পরিবেশটা অনেক বড়লোকদের মতো। হঠাৎ একজন বৌদ্ধবয়স্ক লোক আসলো। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু শরীর সাপোর্ট করলো না। তোমার শরীর এখন অসুস্থ, তোমার বিশ্রাম নেওয়া দরকার। আমার বিশ্রাম নেওয়ার সময় নেই, আমাকে যেতে হবে, সবাইকে মারতে হবে যারা আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরেছে। ও শিট, রাহুলের লাশটা জঙ্গলে রয়ে গেছে, আমাকে রাহুলের কবর দিতে হবে। তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি 2 দিন ধরে অজ্ঞান আছো। আমি তোমার বন্ধুকে সব নিয়ম মেনে পাশের কবরস্থানে কবর দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আপনি কে আর আমাকে বা পেলেন কোথায়? আমার নাম ফরাদ। আমাকেও আমার সহকারীকে ড্রাগন গ্যাংয়ের কিছু লোক ধরে নিয়ে যায়। আমার সহকারীকে মারার সময় তোমার বন্ধু দেখে ফেলে, আর তারপরের ঘটনা তুমি জানো। আমাকে মারার আগেই তুমি এসে পড়ো, আর তা দেখে আমি অনেক অবাক হয়েছি। তুমি একজনই পুরো গ্যাংকে শেষ করে দিয়েছো, আর কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে তুমি মানুষ না, বরং মনস্টার। মনস্টার শব্দ আমার কানে তো অনেকক্ষণ বাজতে থাকে, কিন্তু আপনি আর তারা কেনই বা আপনাকে মারতে চায়? আমি এই দেশের স্বনামধন্য একজন ব্যবসায়ী, কিন্তু চলমান অপরাধ বেড়ে যাওয়ায় আমি নিজের গ্যাং তৈরি করে দেশকে অপরাধমুক্ত করতে চেয়েছি। কিন্তু ড্রাগন গ্যাংয়ে লোকেরা আমাকে মারার জন্য নিয়ে যায়। তখন তুমি এসে গেছো, তাই আমাকে তোমায় ধন্যবাদ দেওয়া উচিত। ড্রাগন গ্যাং তো শেষ, তাহলে এখন আপনি নিশ্চিন্তে আপনার গ্যাং বানাতে পারেন। না, ড্রাগন গ্যাং এখনও শেষ হয়নি। তুমি যাদের মেরেছো তারা ছিল সামান্য, এখনও তাদের লিডার শাকিল বেঁচে আছে। যে গ্যাংয়ের জন্য আমার বন্ধু মরেছে সেই গ্যাং এখন বেঁচে আছে। আমি কাউকে ছাড়বো না, সেই পুরো গ্যাংকে নিজের হাতে মারবো আমি। আমি তোমার মধ্যে প্রতিশোধের আগুন দেখেছি, যা ড্রাগন গ্যাংকে শেষ করিয়ে ফেলবে। তবে তার আগে তোমাকে তৈরি হতে হবে। পৃথিবীর সব ধরনের ফাইটিং স্কিল তোমাকে জানতে হবে। আগামীকাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। তুমি হবে এই দেশের মাফিয়া কিং দ্য মনস্টার, যে দেশকে ক্রাইম মুক্ত করবে। একটা 5 মাস আমি ট্রেনিং নিয়েছি, সব ধরনের ফাইটিং স্কিল, সব ধরনের বন্দুক চালানো শিখেছি, সব ধরনের অস্ত্র চালানো শিখেছি। আর আমার প্রিয় অস্ত্র হলো চাইনিজ কোরাল, যার মাধ্যমে আমি বন্দুকের গুলিও 2 টুকরো করতে সক্ষম। আমি আগের সেই আলমগীর না, এখন একজন হৃদয়হীন ব্যক্তি, যে অপরাধ জগতে মনস্টার নামে পরিচিত হয়ে গেছে। আমি একে একে ড্রাগন গ্যাং সহ দেশের সব গ্যাংকে শেষ করতে থাকি। সবাই একসাথে আসলেও আমি একাই সবাইকে মারার ক্ষমতা রাখি, কারণ এতদিনে আমি মনস্টার হয়ে গেছি। ছাবির কথা মনে পড়লে তার সাথে দেখা করার আর কোনো উপায় নেই আমার, কারণ আমি মোস্ট ওয়ান্টেড হয়ে গেছি এতদিনে। একদিন আমি একটা হোটেলে যাই, সেখানে ড্রাগন গ্যাংয়ের কিছু লোক ছিল। আমি হোটেলে রুমের সামনে গিয়ে যাচ্ছি, সেই সময় আমাকে একজন লোক তার রুমে নিয়ে যায়। আমি আমার সামনের মানুষকে দেখে অনেক অবাক হলাম, কারণ সে হলো সাবিয়া। সাবিয়া আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। আলমগীর, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? তুমি আর রাহুল সেই দিনের পর থেকে যে গায়েব হয়ে গেছো। আমি সাবিয়াকে সেই দিনের ঘটনা সব করে বলি। সেও রাহুলের জন্য অনেক দুঃখ পায়। আমি সাবিয়াকে ওয়াদা দিই যে আমি খুব দ্রুতই তার কাছে ফিরে যাব। একদিন আমি একটা গোডাউনে যাই, এসে সব বড় বড় ডন সেখানে উপস্থিত ছিল। আমি আচমকা হামলা করে প্রায় সবাইকে মেরে ফেলি, কিন্তু শাকিল হঠাৎ ফারাদকে নিয়ে আসে আর আমার সামনে তার গলা কেটে দেয়। আমি কোনো কিছুই করতে পারলাম না, কারণ আমাকে পিছে একজন গুলি করে। মানুষ যতই পারদর্শী হোক না কেন, পেছন থেকে হামলা করলে কেউ ঠিক থাকতে পারে না। আমি তখন খুব দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যাই, কিন্তু তার আগেই শাকিল আমার পেটে অনেকগুলো গুলি করে। আমার গাড়ি যখন ব্রিজ দিয়ে যাচ্ছে তখন হঠাৎ একটা গুলি এসে গাড়ির চাকায় লাগে, আর আমি গাড়ি সহ পানিতে পড়ে যাই। সবাই মনে করে আমি যেন মরে গেছি, কিন্তু কিছু পিছুটান আমাকে বাঁচিয়ে রাখে। এতক্ষণ আমার কথা শুনেছিল সবাই। আমি আশেপাশে দেখায় দেখি মিম আর রাহুলের চোখ থেকে পানি পড়ছে, আমার নিজের চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। ছাবি আমার কাঁধে হাত রাখলো। আলমগীর, যে চলে গেছে তার কথা মনে করে লাভ নেই। এখন আমাদের যা করার দরকার তাই করতে হবে। শাকিলের অস্তিত্ব এই দুনিয়া থেকে মুছে ফেলতে হবে। বন্ধু, আমাকে মাফ করে দে। আমি জানতাম না যে তোর এত ভয়ঙ্কর একটা অতীত আছে।
তুই আমার মধ্যে রাহুলকে খুঁজে পেয়েছিস, আর আমি কি না তোকে এত খারাপ কথা বলেছি? সেদিন আমাদের বস্তিতে যারা হামলা করেছিল তুই তাদের মেরেছিস, আর আমি কি না তোকে এত ভুল বলেছি? দোস্ত, আমাকে মাফ করে দে। আরে তুই আমার বন্ধু, আর বন্ধুত্বের মাঝে কোনো ক্ষমা নেই। আর মিম, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি যেখান থেকে বাঁচার জন্য তোমার মাথায় বন্দুক ঢুকে ধরেছিলাম। তুমি চিন্তা করো না, শাকিলকে মারার পর আমি নিজেই তোমার ভাইয়ের কাছে ফিরিয়ে দেব। মিম নিজের চোখ মুছে নিল। আমি কিছু মনে করিনি। তুমি যা কষ্ট সহ্য করেছো তার তুলনায় আমাদের কোনো কষ্টই নেই। আমরা তোমার সাথে আছি সব সময়। আমি উঠে দাঁড়ালাম। শরীর এখনও দুর্বল, তবে মনের দিক দিয়ে অনেক ফিট আছি। শাকিল, এবার তুই দেখবি আমি তোর কী অবস্থা করি। শাকিলের কেসটা হচ্ছে শাকিল অনলাইন গ্রুপে মিটিং করছে এশিয়ার ডনদের সাথে। শাকিল, দেশে ফিরে কি জানতে পেরেছ এসব খুনের পিছনে কে আছে? এশিয়ান ডন মাফিয়া কিং দ্য মনস্টার এখনো বেঁচে আছে। সেই কোনোভাবেই বেঁচে ফিরে এসেছে আর খুন করা শুরু করেছে আমার দলের সদস্যদের। শাকিলের কথা শুনে সব গ্যাংস্টার আর ডনেরা ভয় পেয়ে গেল। তাহলে মনস্টারকে খুব দ্রুত মারতে হবে, নাহলে সে আমাদের কাউকে বাঁচতে দিবে না। আমি পুরো দেশে আমাদের দলের সব লোকদের ছড়িয়ে দিয়েছি। আলমগীরকে দেখা মাত্রই তাকে মেরে ফেলা হবে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমার। এশিয়ার সব বড় বড় মাফিয়ার সদস্যরা বাংলাদেশে যাচ্ছে তোমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ তোমাকে। এবার মনস্টার আর বেঁচে পেতে পারবে না। আমি একটা পাহাড়ের উপর বসে আছি, আশেপাশে প্রকৃতি অনেক সুন্দর। সেই সময় মিম আমার পাশে বসলো। তোমার ভাইয়ের কথা মনে পড়ছে? না, আমি ভাবছি এইসবের শেষ পরিণতি কি হবে। তা আমিও চাই না, তবে আমার একটা মাত্র উদ্দেশ্য, যাদের জন্য আমার বন্ধু মারা গেছে তাদের মেরে ফেলা। বুঝলাম, কিন্তু এরপরে কি হবে? আমার মনে হলো তুমি কি সাবিহাকে বিয়ে করবে। আমি মিমের দিকে তাকে একটা মুচকি হাসি দিলাম। তোমার কি মনে হয়? মিম কিছুই বলল না, নিরাশ হয়ে বসে থাকলো। আমি আর রাহুল কিছুক্ষণের জন্য বাজার গেলাম। সেখান থেকে ফিরে এসে আমরা দুজনে অনেক অবাক হলাম, কারণ প্রাইভেট ক্লিনিকের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি সাবিয়া আর মিমের নাম ধরে অনেকবার ডাক দিলাম, কিন্তু কাউকে পেলাম না। বন্ধু, সাবিয়া আর মিমকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি রাহুলের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী বাঁকা হাসি দিলাম। এই হাসির মানে আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। একটা গেস্ট হাউসের চেয়ারের সাথে বাঁধা আছে মিম ও সাবিয়া। তাদের সামনে দাঁড়িয়ে আছে ড্রাগন গ্যাংয়ের লিডার শাকিল। শাকিলের পেছনে রয়েছে ড্রাগন গ্যাংয়ের সব লোক। মোট 500 জনের উপরে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে গেস্ট হাউসের ভিতরে ও আশেপাশে। গেস্ট হাউসটা একটা জঙ্গলের ভিতরে। আলমগীর তোমাদের কোনোদিনও খুঁজে পাবে না, আর কোনোভাবে জানতেও পারলেও সেই জঙ্গলে আসতে পারবে না, কারণ আমার দলের সব লোকেরা আশেপাশে ছড়িয়ে আছে। আলমগীরকে দেখা মাত্রই আমার লোকেরা তাকে শ্যুট করবে। আর আলমগীরকে জিনিস মাইরি, এর সাথে 2টা ডানাকাটা পরিনি ঘুরে সে আর আমি একটাও পাই না। আজকে তোদের সাথে ফুর্তি করবো আর তোদের লাশ আলমগীরকে উপহার দেবো। মিম রীতিমতো কেঁদে যাচ্ছে, কিন্তু সাবিয়া চেয়ারে একটা শয়তানি হাসি ফুটে আছে। তোর এই ধারণায় একটু পর ফুল হয়ে যাবে যখন আলমগীর এখানে এসে আমাদের নিয়ে যাবে আর তোকে তোর পাপের শাস্তি দেবে। শাকিল জোরে জোরে হাসতে লাগলো, কিন্তু তাতেও সাবিয়ার মুখ ভাবের কোনো পরিবর্তন হয়নি। তাই নাকি? তা তোর আলমগীর এই জায়গার ব্যাপারে জানবে কি করে, আর আমার লোকদের টপকে এখানে আসবে বা কি করে? এবার সাবিয়া জোরে জোরে হাসতে শুরু করলো। শাকিল অবাক হয়ে গেল। সাবিয়া হাসি থামিয়ে বলল, তুই ভুলে যাস না যে গ্যাং নিয়ে চলে গেছে সে গ্যাংস্টার, আর যে একাই পুরো গ্যাংকে মারার ক্ষমতা রাখে সে হলো মনস্টার। তোর কি মনে হয় তুই আমাদের এখানে নিয়ে এসেছিস? না, আলমগীর চেয়েছে তাই তুই আমাদের এখানে আনতে পেরেছিস। আমরা নিজেদের ইচ্ছে এখানে এসেছি। এই কথা বলে সাবিয়া তার মুখের ভিতর থেকে জিভ দিয়ে একটা ট্যাগার বের করলো, যা সাবিয়ার দাঁতের ফাঁকে ছিল। শাকিল ছো মেরে ট্যাগার নিজের কাছে নিয়ে নিল। এটা তো ট্যাগার, তার মানে এসব প্ল্যান ছিল। আমাকে এখনই সবাইকে সতর্ক করতে হবে। শাকিল মাইক্রোফোন দিয়ে সবাইকে অ্যালার্ট করে দিল, কিন্তু ওই পাশ থেকে কারো শব্দ শোনা গেল না। শাকিল ভয় পেয়ে গেল। শাকিল তার লোকজনদেরকে বাইরে পাঠালো বাইরে পরিস্থিতি দেখার জন্য, কিন্তু সেও ফিরে এলো না। শাকিল আবার আরেকজনকে পাঠালো, তবে তার মাইক্রোফোন চালু করার জন্য বলল। সেই লোক বাইরে যাওয়ার পর মাইক্রোফোনের মাধ্যমে শুধু সেই লোকের চিৎকার শুনতে পেলাম। তারপর মাইক্রোফোন বন্ধ হয়ে গেল। শাকিল নিজের বন্দুক বের করলো আর সবাইকে তৈরি থাকতে বলল। সাবিয়া শুধু হেসে চলেছে, আর মিম অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ প্ল্যানের ব্যাপারে মিম কিছুই জানতো না। একটু পর গেস্ট হাউসের কাঁচের জানালা ভেঙে আমি ভিতরে ঢুকলাম। আমার পুরো শরীর রক্তে ভেজা। আমার হাতে আমার প্রিয় চাইনিজ কোরাল যাতে রক্ত লেগে আছে।
আমার চারপাশ দিয়ে শাকিলের লোক ঘিরে ধরেছে, সবাই আমার দিকে বন্দুক তাক করে আছে। কিভাবে আসলি এই জায়গায়, আর আমার লোকদের কিভাবে মারলি? আমি একটা মুচকি হাসি দিলাম, কারণ মুচকি হাসি দেওয়া সুন্নত। আমি এখানে কীভাবে এসেছি তা জানতে চাইলে তোকে একটা কাহিনী শোনাই। জঙ্গলের ভিতরে পাহারা দিচ্ছে প্রায় 5 শতাধিক লোক। তখনই আকাশে মিনি হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল, কিন্তু হেলিকপ্টার জঙ্গলের অনেক উঁচুতে ছিল, তাই খালি চোখে তা দেখা অসম্ভব। আমি সেই হেলিকপ্টার থেকে লাফ দেই, কিছুক্ষণ আকাশে থাকার পর প্যারাশুট ব্যবহার করে নেমে যাই। তারপর আমার চাইনিজ কুড়াল দিয়ে আমার সামনে যতজন ছিল সবাইকে মারতে লাগলাম। হঠাৎ দেখি অনেকজন লোক আমার দিকে তেড়ে যাচ্ছে, কিন্তু আমি একটা মুচকি হাসি দিয়ে তাদের দিকে দৌড়ে যাই। ফলস্বরূপ তাদের হাত পা শরীর থেকে আলাদা হয়ে যায়। 500 জনকে মারতে আমার বেশি সময় লাগলো না, কারণ আমি পৃথিবীর বেস্ট ফাইটিং ক্লিন রপ্ত করেছি। গেস্ট হাউসের সামনে আসতেই দেখলাম একজন বের হয়েছে বাইরের পরিস্থিতি বোঝার জন্য। সে আমাকে দেখে যেই পালিয়ে যাবে তখনই তার মাথা আমার কোড়াল দিয়ে 2 খণ্ড করে ফেললো। একটু পর আরেকজন বের হলো গেস্ট হাউস থেকে, তাকে আমি একই পদ্ধতিতে মেরে ফেলি। তারপর আমি আমার এক্সরে ক্যামেরা দিয়ে দেখি যে তুই এদের এই রুমে লুকিয়ে রেখেছিস, তাই আমি জানালা দিয়ে এন্ট্রি করি। এখন বুঝলি কীভাবে কী হয়েছে? ভালোই প্ল্যান করেছিস, কিন্তু তুই এতক্ষণ ছিলি খোলা জঙ্গলে, তাই তুই অন্ধকারের সুযোগ উঠিয়ে সবাইকে মেরে ফেলেছিস। কিন্তু এখন কি করবি? চারিদিক দিয়ে আমার লোকেরা তোকে ঘিরে ধরেছে। আমি একটা মুচকি হাসি দিয়ে আশেপাশে দিকে নিলাম ভালো করে। আমার সামনে আছে 5 জন, পিছনে 4 জন, আর ডানে বামে মিলে 6 জন, মোট 15 জন। আমার হাতে AK-47 বন্দুক। আমি আমার চাইনিজ কুড়ালটা শক্ত করে ধরলাম। তারপর একটা এগোতেই সবাই ফায়ার করা শুরু করে দেয়। সাবি আর মিম ভয় পেয়ে নিজেদের চোখ বন্ধ করে ফেলে। একটু পর তারা চোখ খুলতে দেখে শাকিলের সব লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, আর আমি শাকিলের সামনে দাঁড়িয়ে আছি। আসলে যখন সবাই গুলি চালিয়েছিল তখন আমি নিচু হয়ে স্লিপ করে চলে যাই, আর সবাই নিজেদের গুলিতেই মারা যায়। তুই ভালো করে খেল দেখাতে পারিস মনস্টার, কিন্তু তুই ভুলে যাস না তুই এখন ড্রাগন গ্যাংয়ের লিডারের সামনে দাঁড়িয়ে আছিস। শাকিল 2 বার হাত ধরে দিল। তারপর পাশের রুম থেকে 2 জন লোক আসলো। লোক বললেই ভুল হবে, কারণ তারা 2জনেই ইন্টারন্যাশনাল ফাইটার। সবাই শরীর দানবের মতো, 6 ফুট 5 ইঞ্চি। আমি আমার চাইনিজ কুড়াল কোমরে গুঁজে 2 জনের সামনে যাই। হ্যান্ড টু হ্যান্ড ফাইট করিনি অনেক দিন। প্রথমজন আমাকে কিক মারতেই আমি সরে যাই, আর 2 জন সাথে সাথেই একটা পাঞ্চ মারে, যা আমার বুকে গিয়ে লাগে, আর আমি উঠে গিয়ে পড়ি। এক লাফে উঠে দাঁড়ালাম। প্রথমজনকে একটা ঘুষি দিলাম, কিন্তু সে পাঞ্চ ব্লক করে আমার মুখে ঘুষি মারে, আর আমার মুখ থেকে কলকল করে রক্ত পড়তে থাকে। মিমার ছাবিয়া কাঁদতে শুরু করে। 2 জন একসাথে আমাকে ফ্লাইং কিক মারে, যার ফলে আমি উড়ে গিয়ে ফ্লোরে গিয়ে পড়ি। আমার মাথা দিয়ে অনেক জায়গায় থেকে রক্ত পড়ছে, আমার চোখ বন্ধ হয়ে গেছে। মিমার ছাবিয়া আমাকে ডাকতে লাগলো, কিন্তু তাদের আওয়াজ যেন আমার কানেই পৌঁছায়নি। শাকিল তার পৈশাচিক হাসি দিল। আমার কানে তখন একটা আওয়াজ ভেসে আসলো। এটা আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুলের আওয়াজ। সে যেন আমাকে বলছে, দোস্ত তুই এভাবে হার মারতে পারিস না, তোকে উঠতে হবে, তোকে এবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আমার চোখ ধীরে ধীরে খুলছে, না যেতেও শরীরে যেন শক্তি এসে পড়ল। ধীরে ধীরে উঠে পড়লাম। তারপর এগিয়ে গেলাম সেই 2 জনের দিকে। প্রথমজন আমাকে পাঞ্চ মারতে আসলে আমি নিচু হয়ে তার 2 পায়ের মাঝখানে কিক মারি। সে সাথে সাথে আর্তনাদ দিয়ে লুটিয়ে পড়ে। তারপর তার মুখে একটা লাথি মারি, আর তার মুখ থেকে রক্তের বন্যা বইতে থাকে। 2 জন আমার কাছে আসতেই আমি লাফ দিয়ে তার বুকের বাম পাশে ঝরে ঘুষি মারি, ফলে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। আমি পিছনে শাকিলের দিকে তাকাতে দেখি শাকিল মিম ও ছাবির মাথায় বন্দুক তাক করে আছে। শাকিল ভেবেছিল যে আমি ভয় পেয়ে যাব, কিন্তু আমি আমার কোমর থেকে চাইনিজ কুড়ালটা বের করে শাকিলের হাতের দিকে ছুঁড়ে মারলাম। শাকিলের এক হাত কেটে যায়, সে মরণ চিৎকার দিয়ে অন্য রুমে পালিয়ে যায়। মিম আর ছাবিয়া, তোমরা 2 জনেই এই গেস্ট হাউসের বাইরে চলে যাও, আমি আসছি আমার কাজ সেরে। আমি আহত অবস্থায় শাকিলের পিছু পিছু গেলাম। ছাবি আর মিম 2 জনে বাইরে চলে গেলাম। শাকিল তার প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, আর তার ঠিক সেই সময় আমি তার সামনে চলে আসি। আলমগীর, আমাকে মাফ করে দে, আমি এই দেশ থেকে অনেক দূরে চলে যাব, তোকে আমি এশিয়ান ডন বানাবো, প্লিজ আমাকে ক্ষমা কর। আমি একটা মুচকি হাসি দিলাম। শাকিল বুঝে গেল তার মৃত্যু হবেই, তাই সে একটা গ্রেন বোম বের করে তার পেন খুলে আমার দিকে ছুড়ে দেয়। আমি গ্রেনেড ধরে ফেলি, আর সেটা শাকিলের দিকে আবার ছুড়ে দেই। সাথে সাথে পুরো গেস্ট হাউস ব্লাস্ট হয়ে যায়। সাবি আর মিম গেস্ট হাউসের থেকে দূরে থাকায় তাদের কিছুই হয়নি। চারদিকে আগুনে ফুলকে উঠতে থাকে। সাবি আর মিম গেস্ট হাউসের কাছে এসে আমাকে ডাকতে থাকে, আলমগীর তুমি কোথায়? প্লিজ ফিরে এসো, তোমার কিছু হয়ে গেলে যে আমি বেঁচে থেকেও মরে যাব।
সাবিয়া অনবরত কাঁদতে থাকে, মিমনের এবার কাঁদতে থাকে। কিছু কিছু প্রেম কাহিনী পূর্ণতা না পেলেও কিছু কিছু প্রতিশোধ পূর্ণতা পায়। তেমনই এই গল্পে আলমকে নিজের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে সফল হয়েছে। আজ যদি সে প্রতিশোধ না নিত তাহলে হয়তো সে চাপিয়ে সাথে সুখে সংসার করত, কিন্তু প্রতিশোধের আগুন মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো গল্পটি এখানে শেষ করলাম, কিন্তু আপনারা যদি চান গল্পটির সিজন 2 দেব। গল্পটির সিজন 2 শুরু হবে এইখান থেকে 15 দিন পর। নির্জনটাতে রাশিয়াতে জনহীন রাস্তায় হাঁটু গেড়ে বসে আছে এশিয়ান ডন ব্রুস সহ এশিয়ার সব খারাপ মাফিয়া। জন, স্মাগলার, টেরোরিস্ট, বিজনেসম্যান, তাদের সবার হাত বাঁধা, সবাই আহত অবস্থায় আছে। চারদিকে অন্ধকার। হঠাৎ তাদের সামনে থাকা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। গাড়ির সামনে একজন লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোতে তারা সেই লোককে চিনতে অসুবিধা হলো না। তার হাতে রয়েছে তার সেই প্রিয় চাইনিজ কোরাল। ব্রুসের মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হলো, মনস্টার? তাহলে কি আলমগীর দ্য মনস্টার এখনও বেঁচে আছে, নাকি ব্যাপারটা অন্য কিছু? হ্যাঁ, গল্প এখনও শেষ হয়নি, আবার হয়েছেও। সিজন 2 যদি আপনারা চান তাহলে সিজন 2 দেওয়া হবে। আপনাদের কমেন্ট যদি বেশি পড়ে যে সিজন 2 চান, তাহলে আমাদের এই গল্পের সিজন 2 বের হবে ঠিক এইখান থেকেই। তাহলে আমাদের গল্পটি যদি ভালো লাগে এবং নতুন নতুন মাফিয়া এবং রোমান্টিক গল্প পেতে আগ্রহী এবং সকল পর্বের গল্প দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।